বিজ্ঞান। আমরা সেন্টার অফ মাস পড়েছি, বলো আরেকবার। কোনো বস্তুর ভরটাকে সেই বস্তুর মিডলে কোনো একটা পয়েন্টে ক্যালকুলেট করা হয়। দুটো বস্তুর দুদিকে ভর সমান হবে না, দুদিকে নয়, কোনো একটা বস্তুর ভরকে তার নির্দিষ্ট একটা জায়গায় সেই ভরটা মানে আছে ওই। তাহলে একটা বড় বস্তুর ভরকে আমরা কোথাও একটা ধরে যদি ক্যালকুলেশন করি যে পুরো ভরটা এই বিন্দুতে আছে, তাহলে আমাদের ক্যালকুলেশন ঠিকঠাকই হবে, সবগুলো আলাদা আলাদা ভাবে করার দরকার হয় না। অ্যাকচুয়ালি এটা কি, এটা এমন একটা পয়েন্ট যেই বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তু শুধুমাত্র রৈখিক গতি হবে, তাই তো? বস্তু শুধুমাত্র রৈখিক গতি হবে, অন্য যে কোনো বিন্দুতে বল প্রয়োগ করলে কি হয়ে যাবে? বস্তু ঘুরে যাবে, রোটেট করে যাবে, কৌণিক গতি থেকে যাবে। তাহলে ওই বিন্দুটাই হচ্ছে আমাদের ভর কেন্দ্র। ভর কেন্দ্র আমরা আগে দিন বিভিন্ন ভাবে এক্সপ্লেন করেছিলাম, দেখেছিলাম ভর কেন্দ্র যত নিচে থাকবে তত বস্তু সুস্থির সামনে থাকবে। এগুলো সম্বন্ধে আমরা আবার পরে আলোচনা করবো, কোনো ব্যাপার নেই। এবার আমরা দুটো যদি বস্তু থাকে, কতগুলো বস্তু যদি থাকে, এই ধরো এটা অনেকগুলো পার্টিকেল আছে, M1 M2 M3 M4, তাহলে এর অরিজিন থেকে M1 এর দূরত্ব যদি মানে তোমার M1 এর কোঅর্ডিনেট যদি x1 y1 z1, M2 কোঅর্ডিনেট x2 y2 z2, M3 কোঅর্ডিনেট x3 y3 যদি এরকম হয়, এইটা x1 y1 z1, এর কমটা দিনে xn yn zn, যদি এইরকম হয় তাহলে সেন্টার অফ মাসের x কোঅর্ডিনেট কত হবে? কি ছিল? m1 x1 plus m2 x2 plus m3 x3, এরকম যত থাকবে ততগুলো আছে mn xn, ইনফাইনাইট নয়, n সংখ্যক বললাম, m1 plus m2 plus m3 dot 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 m, এটাকে আমরা কি বলেছিলাম? সামেশন i mi xi divided by সামেশন i mi। সামেশন i mi এই পুরোটাকে আমরা কি লিখতে পারি? টোটাল ভর যতগুলো আছে সবগুলোকে যোগ করে দিচ্ছি, তাহলে কি পুরো ভরটা m, আর এটা কি হবে তাহলে? সামেশন mi xi। তাহলে এই ব্যাপারটাকে আমরা কি লিখেছিলাম না 1/m ইন্টিগ্রেশন x dm, মনে পড়ছে? বোঝা যাচ্ছে তো? বলো সেন্টার অফ মাসের y কোঅর্ডিনেট কত হবে? ইন্টিগ্রেশন y দিয়ে। সেন্টার অফ মাসের z কোঅর্ডিনেট কত হবে? 1/m ইন্টিগ্রেশন z। z dm। তাহলে আমাদের কোন একটা বস্তু যদি আমাদের সিমেট্রিক বডি হয়, তার আমরা সেন্টার অফ মাস বের করতে পারি। তার সেন্টার অফ মাস কিরকম ভাবে ছিল না, আমাদের যদি কোনো স্ফিয়ার হয়, গোলক হয়, গোলকের সেন্টার অফ মাস কোথায় হবে? ভেতরে। কোনো যদি রিং হয়, রিং তাহলে শুধু এই অংশটা ভর আসে, এর সেন্টার অফ মাস কোথায় হবে? এইখানে। তাহলে দেখো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, সেন্টার অফ মাস বস্তুর মেটেরিয়ালের বাইরেও হতে পারে। মেটেরিয়াল কোন জায়গায় আছে? এই বাইরের অংশে, কিন্তু সেন্টার অফ মাসটা এই মাঝখানে। তাহলে সেন্টার অফ মাস যে মেটেরিয়ালের মধ্যেই থাকতে হবে এমন কোনো কথা নেই, সেন্টার অফ মাস বস্তুর বাইরেও হতে পারে। আমরা রড দেখেছিলাম, রডেরটা যদি আমরা ক্যালকুলেট করে দেখিয়েছিলাম, কোথায় হবে? মাঝখানে। যে xm কত হবে? এটা টোটাল লেন্থ যদি l হয় l/2,
নিচের দিকে কেন কম হয় উপরের দিকে কেন বেশি হয় মিডিলে কেন হলো না মিডিলে আমার কথা তাই তো ওইসব মিডিলে না এখানে তখন 2:1 অনুপাত হবে নিচের দিকে তো চওড়া আছে দুটো আছে না নিচের দিকে চওড়া আছে এর দিকে ভর বেশি ভর কেন্দ্র নিচে চলে আসছে বুঝা যাচ্ছে এটার ক্ষেত্রে এতদিন ভর কেন্দ্র পড়ে আসছো ভর কেন্দ্র আসল ব্যাপারটা দুদিনে বোঝা গেল যে কেন ভর কেন্দ্র 2:1 অনুপাতে বিভক্ত করছে এটা সিলিন্ডার যদি ভাবি চুম আরে ও সিলিন্ডার করে সিলিন্ডার হ্যাঁ ওগুলো সিলিন্ডার বলে কেন সেন্টার একদম চোখের মতনই হয় বলে সিলিন্ডার বলে এটা আলাদা সেভ করে দেবে উপদিকটা লাগে তো নমিতাটা চোঙের মতো এটা সিলিন্ডার বলে তো এটা সিলিন্ডার বা চোঙের ক্ষেত্রে কি হবে কোথায় হবে না অক্ষের মধ্যবিন্দুতে সেন্টার দিয়ে যেটা গেছে একদম পেনের কথা যেটা পেনের রিফিল যেটা ওটাই হচ্ছে অ্যাক্সিস ওটা অক্ষ ওর মধ্যবিন্দুতে হবে তাহলে এরকম সিমেট্রিক বডি যেখানে থাকবে সেখানে আমরা যদি ইউনিফর্ম সিমেট্রিক বডি হয় ইউনিফর্ম মানে পুরোটা যদি এটা ধরো এক পাশটা ভারী এক পাশটা লোহা তৈরি এক পাশটা কাঠের তৈরি তাহলে কিন্তু মাঝখানে হবে না শরীর তলে লোহার দিকে চলে আসবে যেদিকে লোহা থাকবে সেদিকে চলে আসবে কিন্তু যদি আমরা ইউনিফর্ম বলি একই রকম ডেনসিটি একই সব কিছু তাহলে মিডিল তাহলে আমরা মিডিল সেন্টার অফ সিমেট্রি এবার আমরা যদি সেন্টার অফ মাসের ক্যালকুলেশন কিছু মানে এখানে কাইনেটিক ইকুয়েশন গুলোর কথা ভাবো ধরো ভরবেগ জিনিসটা কি ভরবেগ জিনিসটা কি বলো বলা হচ্ছে ভর ও বেগ ভর না এটা গতি একক একটি সময়। বস্তু একক ভর নিয়ে যে দূরত্ব থেকে না এই যে দূরত্ব তীব্র ভর না আচ্ছা বলছি এই যে বস্তু একক ভর নিয়ে একক ভর নিয়ে অতিক্রান্ত দূরত্ব অতিক্রম দূরত্ব কি করে আসছে এটাই এখানে জাস্ট বলবে ভর আর বেগের গুণফল কোন বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে রাশিটা উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে ভরবেগ এখানে আর কোনো কাজ এটা স্যার আসলে একটা গতি তো ভরবেগ এটা একটা গতি নির্দেশক একটা কোয়ান্টিটি বলতে পারো গতি নির্দেশক কোন একটা কোয়ান্টিটির বাংলা কি হবে একক একক রাশি রাশি সত্যি ভালো গতি নির্দেশক রাশি যে কাইনেমেটিক্স এর বাংলাটা কি বলে না ওইটা বেশ ভালো লাগছে তাহলে বলো যে আমাদের এইখানে সেন্টার অফ মাস তাহলে সেন্টার অফ মাসের আমরা পজিশন কোঅর্ডিনেট যেটা দেখেছি এর সেন্টার অফ মাস সমান সামেশন mi xi বাই সামেশন mi y সেন্টার অফ মাস সামেশন mi yi সামেশন mi আর z সেন্টার অফ মাস mi zi বাই সামেশন mi আচ্ছা তাহলে আমরা যদি এই একটা বস্তু আছে এই একটা বস্তু এর অনেকগুলো আছে এই জায়গাটায় সেন্টার অফ মাস সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট কি রকম না xcm ycm zcm তাহলে অরিজিন থেকে এর যে পজিশন ভেক্টর কি হবে অরিজিন থেকে ওই বিন্দু যোগ করে যে ভেক্টরটা হবে সেটা তো পজিশন ভেক্টর কত হবে r সমান x i কে y একদম তার মানে r সেন্টার অফ মাস কত হবে না x সেন্টার অফ মাস ক্যাপ y সেন্টার উপর প্লাস y সেন্টার অফ মাস j ক্যাপ প্লাস z সেন্টার অফ মাস k ক্যাপ তাহলে উপরে আমরা এগুলো বসিয়ে দিতে পারি তো বসাও কত পাচ্ছ সামেশন mi xi বাই summation mi I cap plus summation mi yi summation mi j cap plus summation mi zi by summation mi k cap এখান থেকে কি কমন নিতে পারি বলো কি কমন নেওয়া যেতে পারে summation ইমান 1 by summation mi একদম দেখো এইখানে শুধু mi কে বাইরে বের করতে পারবো না পুরো একসাথে কারণ এর ভেতরে আছে mi
সামেশনের, এখানে আই একটা টার্ম আছে, কিন্তু এখানে সবগুলোই সামেশন এমআই। তার মানে সামেশন এমআই মানে কি টোটাল ভর বাই। আর এইটাকে দেখো সামেশনের ভেতরে কমন নিতে পারি। সামেশনের ভেতরে এমআই xi i ক্যাপ yi j ক্যাপ zi এটা লেখা যায়। এবার একটা জিনিস ভাবো, RCM সমান এটা পেয়েছি। আচ্ছা এখানে যদি ith পার্টিকেল বলি, ith পার্টিকেলের পজিশন কোঅর্ডিনেট কি হবে? xi yi zi। তাহলে পজিশন ভেক্টরটা কি হবে? r i ith পার্টিকেলের পজিশন ভেক্টর বলো। I হচ্ছে xi i কে xi i ক্যাপ y j কে yi j ক্যাপ j zi j ক্যাপ। দেখো এটা বোঝা গেল কি কারণে? কোনো ডাউট থাকলে বলো। বোঝা গেছে? আমাদের কোনো একটা পজিশনে যদি কোঅর্ডিনেট x y z হয়, এগুলো ভেক্টরে আমরা পড়েছি, তাহলে অরিজিন থেকে যদি আমরা যোগ করি যে ভেক্টরটা হবে সেটা হচ্ছে xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস jk ক্যাপ। যেহেতু ith পার্টিকেলের পজিশন ভেক্টর, মানে এর ভর যদি তুমি mi বলো, এর পজিশন ভেক্টর যদি পজিশন কোঅর্ডিনেট যদি xi yi zi হয়, তাহলে r কত হবে? মানে r ith xi i ক্যাপ, মানে এটা তো x, তাহলে xi ক্যাপ y ক্যাপ z সমান ছিল, তাহলে ith পার্টিকেল কি হবে? xi i ক্যাপ yi j ক্যাপ z i j ক্যাপ। দেখো এখানে সেটাই আসছে না? তার মানে এখান থেকে আমরা যেটা লিখতে পারি, বনাবনি গুণ করে দাও, m r cm সমান সামেশন mi ri। দেখ এটা বোঝা গেল কি গেল? বোঝা গেছে? যদি আমরা ডেরিভেটিভ করে দিই t এর সাপেক্ষে, দেখো দুপাশে ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েট করো, দেখো m কনস্ট্যান্ট d rcm dt সমান সামেশন mi d ri dr dt এটা কি? বেগ v। তার মানে এটা কি না m v সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের বেগ সমান কি সামেশন mi। তাহলে দেখো আমরা কি দেখলাম? সেন্টার অফ মাসের ভরবেগ প্রতিটি বস্তু কণার ভরবেগের সামেশনের সমান, ভেক্টর যোগফলের সাথে সমান। ওই যে আমরা বলছিলাম যে পুরো সমস্যাটা আলাদা 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 ক্যালকুলেট না করে শুধু সেন্টার অফ মাসের পুরো ভরটা আছে যদি ধরে নিয়ে আমরা ক্যালকুলেট করি, একই এসে যাচ্ছে। দেখো পুরো বস্তুটার ভর m আর সেন্টার অফ মাসের বেগ vcm যদি হয়, সেটা কিসের সাথে সমান? প্রত্যেকটা বস্তু কণার ভরবেগের যোগফলের সাথে সমান। প্রত্যেকটা বস্তু কণার ভেক্টর যোগফল করে দিচ্ছ, ব্যাস। তার মানে এইখান থেকে একটা ভালো জিনিস পাওয়া গেল যে আমাদের যদি বস্তু কণা বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয়, তাহলে কি হয়? আমরা যদি ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র হলো বাইরে থেকে না, আমি তো ইকুয়েশন বলতে বলি, সংজ্ঞা বলতে বলছি। ইকুয়েশন তো ঠিক আছে, m1 v1 প্লাস m2 m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 u2। সংজ্ঞা কি ছিল? সংজ্ঞা কি ছিল? কি বুঝেছো? মানে বস্তুটার মানে প্রথমে যেটা ভরবেগ থাকে এবং শেষ পর্যন্ত ভরবেগটা ঠিক আছে। আর কেউ কিছু বলো? আর কিছু
কিছু এর সাথে অ্যাড, এটা ঠিকই বলেছে, এটা তো থাকবেই, এর সাথে আর একটা ওয়ার্ড যোগ হবে, একটা সময় বাক্য যোগ হবে। সময় না, বাইরে থেকে বল প্রযুক্ত না, না করলে ভরবেগ সবসময় সংরক্ষিত নয়, বল প্রযুক্ত না হলে, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে ভরবেগ সংরক্ষিত। ক্লিয়ার? তাহলে এই যে বস্তু সংস্থার মোট ভরবেগ যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয়, এটা কত হবে? কনস্ট্যান্ট। তাহলে বস্তু যদি অমনিতে ধরো কোথাও একটা স্থির ছিল, তাহলে বাইরে থেকে যদি বল প্রয়োগ না হয় তাহলে বস্তুর ভরবেগ 0। তাহলে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে if external equal to 0, if external equal to 0, then P constant, মানে summation I mi bi equal to constant। এটার বেশ বড় গুরুত্ব আছে। ধরো একটা বোমের বিস্ফোরণ হচ্ছে, বাইরে থেকে বল প্রযুক্ত হয়েছে কি বোম বিস্ফোরণের সময়? না বাইরে থেকে বল প্রযুক্ত হয়নি, তার বাইরে থেকে ওর ভেতরের ইন্টারনাল রিঅ্যাকশনের ফলে হয়েছে। তাহলে বিস্ফোরণের আগের ভরবেগ আর বিস্ফোরণের পরের ভরবেগ সেম হবে। বিস্ফোরণের আগে যদি বোমটা ফিক্স থাকে, কোথাও স্থির থাকে, ভরবেগ কত ছিল? 0 স্থির ছিল। বিস্ফোরণের পর মোট ভরবেগ 0ই হবে। তার মানে যদি এর সময় একটা কম বিস্ফোরণ হয়, ধর এটা দুটো টুকরোতে ভেঙে গেল, একটা এদিকে চলে যাচ্ছে, একটা এদিকে যাবে, তাহলে এর ভর যদি m1, এর বেগ যদি v1 হয়, এর ভর যদি m2, এর বেগ যদি v2 হয়, তাহলে m1 v1 ইকুয়াল টু m2 v2 হবে। কিন্তু এখন ডিরেকশন আলাদা, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস, তার মানে m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু 0। এটা আমরা ভরবেগের সংরক্ষণ এটাতে যদি বেগ বল প্রয়োগ আলাদা করা হয় তাহলে বল প্রয়োগ হলে অবশ্যই আমাদের ভরবেগে পরিবর্তন হবে। যেমন আমাদের একটা বস্তু স্থির আছে, তার ভরবেগ কত? 0। এবারে তুমি তাকে ঠেলছো, তার বেগ বাড়বে? তুমি কোনো একটা জিনিসকে ঠেলছো, একটা বড় বস্তু, বাড়বে তো? তাহলে বেগ বাড়ছে, তার আগের ভরবেগ ছিল 0, এখন ভরবেগ একটা থেকে গেল, তাহলে ভরবেগের পরিবর্তন হলো। কেন হলো? কারণ বাইরে থেকে তুমি ঠেলেছো বলে। বাইরে থেকে কার্যহীন হয় তবে কি হবে? কার্যহীন বল কখন হয়? হ্যাঁ, যদি কার্যহীন, ওই বলটা নিচে আছে, আমি উপর থেকে খেলছি। হ্যাঁ, তাহলে বল, দেখো আমরা কি বলেছি, বল প্রযুক্ত না হলে ভরবেগ সংরক্ষিত, বল প্রযুক্ত না হলে ভরবেগ সংরক্ষিত, আর বল প্রযুক্ত হলে ভরবেগ সংরক্ষিত হতেও পারে নাও না। তাহলে তুমি যেটা বলছো খুব ভালো কোশ্চেন বলেছো, যে যদি আমাদের কার্যহীন বল হয় তাহলে ভরবেগ পরিবর্তন নাও হতে পারে। যেমন তুমি একটা দেয়ালকে ঠেলছো, সেক্ষেত্রে ভরবেগ আগেও ধীরে ছিল, নিচের দিকে ফেলি স্যার, আমি এখনো ধীরে ছিল। হাতটা তিরে মেরে আর এইবার আমরা যদি ভাবি যে বস্তু সংস্থার উপর ভরবেগ, একটা বস্তু সংস্থা কিরকম, ধরো তাহলে আমাদের যদি বস্তু সংস্থার উপর বাইরে থেকে বল প্রযুক্ত না হয়, সেন্টার অফ মাসের ভরবেগ সংরক্ষিত। এবার আমরা যদি একটা জিনিস ভাবি যে পজিশন কিরকম, সেন্টার অফ মাসের পজিশন কোথায় হবে? আচ্ছা স্যার, বলি বস্তু সংস্থার বল সংস্থার একটু বলুন। বস্তু সংস্থা বলতে অনেকগুলো বস্তুর উপর একদিকে বল প্রয়োগ করা হচ্ছে। বস্তু সংস্থা বলছে ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা দেখলাম যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে সেন্টার অফ মাসের ভরবেগ সংরক্ষিত, তাই তো? তাহলে একটা ধরো নৌকা,
নৌকা একদম ছিল, নৌকার উপর একদম দাঁড়িয়ে আছে। ব্যাস। এর ভরবে অমনিতে নৌকাটার ভর কেন্দ্র কোথায় ছিল? অমনিতে একটা নৌকার ভর কেন্দ্র কোথায় থাকবে? মিডিল পয়েন্টে। প্রত্যেকটা সে যে চওড়া আছে মানে উপরে, হ্যাঁ, মিডিল থেকে উপরে দিয়ে যাবে, এটা একদম মাঝ বরাবরই থাকবে। তুমি বলছো এইরকম জায়গায় থাকবে, কিন্তু মাঝখানে থাকবে ভার্টিক্যাল লাইন। আমাদের দিকে বলবো হ্যাঁ এইবার এইখানে তুমি কেউ একজন দাঁড়িয়ে আছে, এটা দিকে সরে যাবে ভর কেন্দ্রটা কোথায় এখন? আর সরে যাবে সরে যাবে তাহলে এইরকম জায়গায় এসে গেল। এটা হচ্ছে ভর। এইটা এইটা আমাদের সেন্টার অফ মাস। তাহলে এখানে নৌকা আর লোকটা মিলে বস্তু সংস্থা। নৌকা একটা বস্তু, লোক একটা বস্তু, দুজন মিলে বস্তু সংস্থা। বোঝা গেল বস্তু সংস্থার ব্যাপারটা? এবার লোকটা ধরো হাঁটতে শুরু করবে, হেঁটে হেঁটে এখানে চলে এলো। আর ওই সেন্টার মাস্টার এসে একটা টাইমের মিডিল পয়েন্ট হবে না কাজ হ্যাঁ, সেন্টার অফ মাস তাই লোকটা চলে এসেছে এখানে। এখন সেন্টার অফ মাস কোথায়? অন্যদিকে নৌকা মিডিল পয়েন্ট কোনটা? এটা। হ্যাঁ তাহলে সেন্টার অফ মাস কি এই দিকে চলে আসবে, হ্যাঁ এখন এরকম জায়গায় চলে আসবে। এটা সেন্টার অফ মাস হয়ে গেছে। নৌকা যদি ওই ডগে বসে দিতে পারে ডগে না ওটাই তো ওইটা যদি অনেকগুলো লোক মোটা মোটা একটা লোক বসে ডগে উঠে যাচ্ছে বসে আচ্ছা, আমাদের এই ছিল নৌকা। নৌকার মিডিল পোরশন কোথায় ছিল? এই জায়গায়। সেন্টার অফ মাস এখানে ছিল। যেমনি লোকটা হেঁটে হেঁটে পাশ থেকে পাশে চলে এলো, সেন্টার অফ মাস কি এখান থেকে সরে আসবে পাশের দিকে, লোকটার দিকে সরে আসবে। ধরলাম এইরকম জায়গায় চলে এসেছে, সেন্টার অফ মাস থেকে বাম দিকে চলে আসবে। এটা এখন সেন্টার অফ মাস। তাহলে বস্তু আর ব্যক্তি আর নৌকা ছিল একটা বস্তু সংস্থা। এখানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ হয়নি। তার সেন্টার অফ মাস যেখানে ছিল সেখানে থাকার কথা। এখানে কি আছে? না আছে। একই জায়গায় সেন্টার অফ মাস। নৌকাটা সরে গেছে ওপাশে, নৌকা ওপাশে সরে যাবে, এমন ভাবে সরে যাবে যাতে সেন্টার অফ মাসটা আগে যেখানে ছিল সে সরে যেতে তখন সেখানে থাকবে। লোকটা যখন হেঁটে হেঁটে পাশে আসবে, নৌকাটা ওপাশে সরে যাবে অটোমেটিক্যালি, যাতে আমাদের বল কেন্দ্র একই জায়গায় থাকে। বাইরে থেকে বল প্রযুক্ত না হলে সেন্টার অফ মাসের কোনো পরিবর্তন হবে না। বাইরে থেকে যদি বল প্রযুক্ত তার তো এখান ধর কেউ নৌকাটা ট্রেন টানছে বা ঠেলছে, তার নৌকাটা চলে যাবে। ওইটাও একটা বস্তু সংস্থা হয়ে যেত কারণ শুধু নৌকাটাকে ধরেছে নৌকাটাকে ধরেছে, একটু সে পুরো বলটা কি নৌকার উপরে আছে? সে তো মাটির থেকে দাঁড়িয়ে ঠেলছে, তবে তো তখন পৃথিবী আর ওই মিলে একটা বস্তু সংস্থা হয়ে যাবে। তখন নৌকা সরে গেলে পৃথিবী এপাশে সরে আসছে, পৃথিবী আর নৌকার লোকটার মিলে ভর কেন্দ্র একই জায়গায় থাকে। বোঝা গেল ব্যাপারটা? ধরো আমরা যদি ভাবি যে একটা ওই বোমা বিস্ফোরণের ব্যাপারটা, ওখানে ভর কেন্দ্রের ব্যাপারটা কি আমরা দেখি। এই ধরো একটা চকলেট বোম, চকলেট বোম কিভাবে কাটানো হয়? হাতে ধরে ছুড়ে দেবে। আচ্ছা, তাহলে ওটাও একটা হতে পারে। আর একটা কি হতে পারে না, এখানে রেখে দিয়েছে, দিয়ে এখানে আগুন লাগিয়ে ছুটে পারে। দুটো কাজ হতে পারে, এক হচ্ছে এখানে আগুন লাগিয়ে ছুটে পালিয়ে যেতে পারে, আর একটা রাকেশ যেরকম করে আগুন লাগিয়ে দূরে ছুড়ে দেওয়া যেতে পারে। কেউ নিচে আগুন লাগিয়ে হাতে কম দাঁড়িয়ে থাকবে, তাহলে মুশকিল আছে। তাহলে কি হবে, বোমটা একটা বস্তু সমস্যা হয়ে যাবে, কেটে যাবে, হাতও অন্যদিকে যেতে পারবে। যাই হোক, তো আমি ফার্স্ট কেসটা বলছি যে ধরলাম অমনি আমাদের যে বস্তু দিয়ে রেখেছিল আগুন লাগিয়ে ছুটে চলে গেছে। এইবার তাহলে বস্তু এই পুরো বোমটার ভর কেন্দ্র কোথায় আছে? মিডিলে আছে মিডিলে আছে। আপনি এটা ওজনটা আছে হ্যাঁ, কি তাই? ওইটা তো সামান্য না সামান্য যে ওটা আচ্ছা আচ্ছা, সুতোটা সেটা তো কি কারণে আছে? নগণ্য
যাই হোক নিচে উপরে যেখানে হোক এইখানে আছে বললাম, এইখানে আছে যেখানে হবে। এইবার বিস্ফোরণ হয়ে ধরলাম 4টা টুকরো হয়ে গেল। এইখানে একটা টুকরো এসে গেছে, এখানে একটা, তো বেশিরভাগটা একসাথে জয়েন্ট ব্যাস বিস্ফোরণের পরে ধরলাম 4টা হয়ে গেছে। কিন্তু এই 4টা এমন ভাবে ছড়িয়ে যাবে যে এই 4টা টুকরোর ভরকেন্দ্র, এই 4টা টুকরোর ভরকেন্দ্র ওইখানেই থাকবে। এই দুটো মাঝখানে মানে ওই 4টা টুকরোর ভরকেন্দ্র, এই 4টা টুকরো ধরো এখানে একটা বস্তু, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এদের ভরকেন্দ্র কোথায় হবে? মাঝখানে। এরকম তো নাম থাকবে না। নাও থাকতে পারে, কিন্তু যদি থাকে তাহলে মাঝখানে হয়। ওই টুকরোগুলো এমন ভাবে ছড়িয়ে যাবে, মানে ওটা একই হওয়ার কথা তাহলে। আর যদি একই ঘরের হয় তাহলে একই রকম ডিস্টেন্স হবে, যদি আলাদা আলাদা ঘরের হয় আলাদা আলাদা ডিস্টেন্স হবে, কিন্তু এমন ভাবে হবে ভরকেন্দ্র যেখানে ছিল সেখানেই থাকবে। এই যে 4টা টুকরো হয়ে গেছে, এই 4টা টুকরোর ভরকেন্দ্র আগে যেখানে ছিল এখনো সেখানেই থাকবে। তার বাইরে থেকে বলবে যে তুমি ওর ভেতরে ইন্টারনাল বিস্ফোরণ হয়েছে, বাইরে থেকে বায়ু শুনে যাই না, বায়ু শুনে বায়ু যাই শুনে তুমি বাইরে যদি দাও বায়ু যদি প্রবাহ হয় তাহলে এক্সটার্নাল ঘটেছে। হ্যাঁ তাহলে তো আমি যদি সরে যাবে। বায়ু প্রবাহ যদি হয়, ধরো ওখানে বায়ু প্রবাহ হচ্ছে, তাহলে এক্সটার্নাল ঘটেছে যাবে, সেটা আমি ধরছি না, আমি ধরছি যে বায়ু প্রবাহ হয়। আইডিয়াল কেস। তাহলে আমাদের বিস্ফোরণের আগে আর বিস্ফোরণের পরে ভাবে ভর কেন্দ্র একই জায়গায় থাকবে, কারণ বাইরে থেকে বল প্রযুক্ত। এবার দ্বিতীয় কেসটা রাকেশ যেরকম করে থাকে, সেন্টার অফ মাসটা যেরকম ওইটার ওইটা দুটো সেম হয়ে গেল, ওইরকমই এটা সেন্টার অফ মাস, এটা সেন্টার এইটা সেটা বলে ছিল পরবর্তীকালে যেটা নেই, হ্যাঁ এইটা 4টা হয়ে গেছে, এটা দেখো সেন্টার মাসটা এখানেই থাকে। হ্যাঁ, এই 4টা টুকরো এমন ভাবে ছড়িয়ে যাবে যাতে মানে সেটা ওরকম সরলরেখাটা একই এসে চলে আসবে। সরলরেখা, মানে এখানে সরলরেখা নয়, মানে এখানেও আমি নৌকাটা উপর নিচে দেখেছি। অ্যাকচুয়ালি নৌকা কিরকম হয়েছে, এইখানেই তো নৌকাটা, নৌকা এটাই তো, নিচে তো আলাদা নৌকা নয়, এই নৌকাটাই এরকম ছিল, নৌকাটা এরকম ছিল, হ্যাঁ ওইটাই পয়েন্টে সেম আছে। পয়েন্টটা সেম হবে, লাইনটার উপর না, লাইনটা তো আমি আকার থেকে দেখেছি, কাল্পনিক লাইনটাও কি ওটা মানে এরপর লাইনের প্রশ্নই উঠবে না। একটাই তো একটাই নৌকা, নৌকাটা এখানে ছিল, নৌকাটা এখানে চলে আসছে, এই নৌকাটা নয়, এটা এখানেই ছিল, এই নৌকাটাই কেটে এখানে চলে আসছে। হ্যাঁ তাহলে ভরকেন্দ্রটা তো সরে আছে লাইন। ভরকেন্দ্র যেখানে ছিল ওইখানেই থাকবে, উপর নিচের কোনো ব্যাপার নেই, এখানেও ব্যাপারটা একই। এবার আমরা যদি একটা বোমে আগুন লাগিয়ে ছুড়ে দেওয়া হয়, তখন কি? সব জায়গায় ফিজিক্স, ফিজিক্স দিয়ে তৈরি হয়েছে। ফিজিক্স ইজ এভরিওয়্যার। বোমটা নয়, মানে বোমটা বোমের মেটেরিয়াল কেমিস্ট্রি থেকে তৈরি হয়েছে, ওইটাই, chemical আছে। ওই ভিতরটা যে ওইটাই তো বলতো, ভিতরটা কেমিস্ট্রি কাটেরা আচ্ছা দেখো, ধরো বোমটা এই দিকে যাচ্ছিল, এই দিকে চলে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, হঠাৎ করে কেমন ফেটে গেল মাঝখানে। এইখানে এসে ফেটে গেছে। ফেটে গিয়ে কি হচ্ছে না, দুটো টুকরো ভেঙে গেছে, একটা টুকরো এই দিকে চলে যাবে, একটা টুকরো এই দিকে চলে যাবে, হ্যাঁ, দুটো তিনটে যটাই হোক, দুটো আমরা ধরছি। ওইদিকে যদি- আচ্ছা এই দুটোর সেন্টার মাস কোথায় হবে? এই দুটো লাইনের এরকম একটা জায়গায়, কিছুক্ষণ পরে এটা এখানে এসেছে, এটা এখানে এসেছে, পয়েন্টটা এখানে। তাহলে দেখো ভরকেন্দ্রটার গতি আগে যে গতি ছিল সেই রকমই হবে। আগে যে বোমটা কোন দিকে যাচ্ছিল বিস্ফোরণের আগে, এই দিকে যাচ্ছিল, দেখো ভরকেন্দ্রটা কিন্তু ওই দিকেই যাচ্ছে, দুটো টুকরো দুদিকে চলে যাচ্ছে, কিন্তু ভরকেন্দ্রটা বোমটা আগে যে পথে যাচ্ছিল এখনো ভরকেন্দ্রটা সেই পথেই যাবে। যেহেতু বাইরে থেকে বল প্রযুক্ত হয়নি, ফলে বস্তু স্থির থাকলে স্থিরই থাকবে, বা যেদিকে গতিশীল ছিল সেদিকেই গতিশীল হবে। এটার একটা আলাদা একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে। ওই একই জিনিস, এটা সোজাসুজি ছুঁড়ে না গিয়ে বোমকে যেরকম যে প্রাসের গতির মধ্যে ছুড়ে দেওয়া হয়, আগুন লাগিয়ে যেরকম ছুড়ে দিই, তাহলে কি হবে? যদি বোমটা না ফাটে, না ফাটে এখান থেকে এইরকম ভাবে এসে পড়ে থাকার কথা ছিল,
এই হ্যাঁ ধরো এই মাঝ আকাশে ফেটে গেছে, এইখানে ফেটে গেছে বোমটা, তাহলে টুকরোগুলো এমন ভাবে ছড়িয়ে যাবে যে যে কোনো মুহূর্তে ভর কেন্দ্র এরকম যাবে, যে কোনো মুহূর্তে ভর কেন্দ্রটা কিরকম হবে না, ভর কেন্দ্রটা এই পথেই পার করবে। এইটা ধরো এখানে যখন টুকরো আছে, এখানে এদের ভর কেন্দ্র এখানেই থাকবে, এইরকম ব্যাপার। মানে রাস্তার গতিটা ফলো করে। যেমন প্রিভিয়াস পাথ ছিল, আগে যেরকম পথ ছিল সেই রকম পথেই যাবে। বাইরে থেকে যেহেতু বল প্রযুক্ত হয়নি, তাহলে এর গতির কোনো রকম চেঞ্জ হবে না, ভর কেন্দ্রের গতির কোনো চেঞ্জ হবে না। বুঝা যাচ্ছে? এখানে বিভিন্ন বস্তুর ভর কেন্দ্র নির্ণয়ের কিছু প্রবলেম দেওয়া আছে, যেগুলো এই প্রবলেমগুলো যেগুলো বালার মতো একটা ডায়াগ্রাম লিখেছিলেন, ডায়াগ্রাম বালার মতো একটা ছবি এঁকেছিলেন না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেটা মাঝে ছিল, তাহলে স্যার ভরকেন্দ্রকে যে ওই বরাবর যখন বল প্রয়োগ করা হয় তাহলে সোজা দিকে যাবে, একদম। বালাটা হচ্ছে ওই মানে ওই বরাবর বল প্রয়োগ করবো কি করে? হ্যাঁ, ওইটা। ওই বল না ওটা যেদিকেই করা মানে হবে ওইটার কি ভার্টিক্যাল মানে এইভাবে রেখে সেই সোজা একটা লাইন কল্পনা করে সেই করেছে। কল্পনা টল্পনা করার দরকার নেই, এমনি দেখিয়ে দিতাম। ওটা তো গোল, ওটা যেদিকে বল প্রয়োগ করবো সেটাই না সেটা যেদিকে ভরকেন্দ্র। বল প্রয়োগ করবো তো সোজাসুজি একটা লাইন করতে হবে, নইলে তো হবে এই না। দেখো। আরে ওটা তো গোল। আচ্ছা, এটার ভর কেন্দ্র কোথায় আছে? মাঝখানে। হ্যাঁ। এইরকম ভাবে বল প্রয়োগ করতে করতে সোজা যাবে, বালাটারও এইরকম ভাবে। মানে এই তো রিং, আমরা এই জায়গায় বল প্রয়োগ করতে পারবো না, এত ফাঁকা, হুম। এই সোজা বল প্রয়োগ করতে হবে। তবে এটা সরল হবে, তুমি যদি এইখানে বল প্রয়োগ করো তাহলে কি হবে? ঘুরে যাবে। এইখানে বল প্রয়োগ করলো ঘুরে যাবে। কিন্তু এটা যেহেতু গোল, সেটা মানে যে কোনো দিক থেকে যদি আমি এই পাশ থেকেও বল প্রয়োগ হ্যাঁ হ্যাঁ, করি, এই পাশ থেকে বল প্রয়োগ করতে পারো, তাহলে এদিকে যাবে, কিন্তু তুমি যদি এই সোজা বল প্রয়োগ করো তাহলে ঘুরে যাবে। ওই জন্য সেন্টারের দিকে, ভর কেন্দ্রের দিকে যখন বল প্রয়োগ করবে তখন শুধুমাত্র রৈখিক গতি হবে। বুঝা গেছে? এটা আগে তখন ওটা আগে দিন আছে। এক্সপেরিমেন্টের জন্য। আরে ভালো জোর না, ভালো জোর। আরে ফিল্টারের জন্য আছে। আচ্ছা আচ্ছা, একটা প্রবলেম নেই, করো। 1 কেজি আর 2 কেজি ভরের দুটো বস্তু, হ্যাঁ তুই তো আসছিস তারপর ওটা কিন্তু পড়ে যাবে। আচ্ছা এরকম আছে। এই একটা বস্তু, এরকম আসতে না এই এর পাশে তাকাও, এখানে 3টে বস্তু আছে, 1 কেজি, ও ভালো জানে। আচ্ছা 10 কেজি, 20 কেজি, 30 কেজি। এইটার পজিশন কোঅর্ডিনেট তুমি যদি দেখো, বললাম 1 2 3 -1 -2 -3 3, আচ্ছা 1 1। চলো ये सेंटर ऑफ मास बेर करो, सेंटर ऑफ मास এর x কোঅর্ডিনেট, y কোঅর্ডিনেট, z কোঅর্ডিনেট। চলো চলো, খাতা চলো, সবাই চেষ্টা করো। ফর্মুলা কি ছিল? ফর্মুলা আমি লিখে দিচ্ছি, শোনো। xn সমান সামেশন mi xi বাই সামেশন mi, মানে কি m1 y1 m2 y2 m3 y3 বাই m1 m2 m3। তিনটে জাতি লিখেছি, ঠিক আছে। এইটা পদ্ধতি লেখা আছে। আচ্ছা আমি একটা করে দিচ্ছি, x এক্সের এর পদ্ধতিতে কাজে লাগবে একটার উপর। যে কোন 3টেই লাগবে, কিন্তু এখানে আমরা কোনটা লাগাবো?
এখানে আমরা ওয়ানটা দিই হ্যাঁ সেকেন্ডটা দিয়ে করব তাহলে m1 কত 10 x1 কত সমান হচ্ছে 1/3 আচ্ছা m1 y1 কিন্তু y কিন্তু যদি x বিন্দু দিলে তো m1 x1 হ্যাঁ হ্যাঁ ওইটা তো সেই ওয়াইটা সেটা তাই জন্য ঠিক আছে আমরা নাই বলছি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো কতটা একবার ঠিক মেরেছে কত হচ্ছে 20 বার আর x এর একের দিকে আসছে তো হ্যাঁ তারপরটা একবার 6 বুঝতে পারি আরে তো m1 x1 m1 কত 10 x1 কত 1 m2 কত 20 x2 কত -1 m3 কত 30 আচ্ছা ওইটা y x3 1 m1 x1 plus m2 x2 plus m3 x3 by m1 plus m2 plus m3 similarly y same मतलब इंटीग्रेशन करो तो नहीं करना है ऊपर नोट लो m1 ডিভাইস আটাকে তারপরে লাস্টে 0 বেরিয়ে যাচ্ছে ycm ये तो बात बता ना देखो चेक करो ও না জিরো ঠিক আছে জিরোই হবে জিরোই হবে y সেম জিরো z সেম জিরো হ্যাঁ আমরা কোঅর্ডিনেট তো তোমার এটা কত হচ্ছে হ্যাঁ আচ্ছা এই ycm টা একের দিকে আছে y সেম আগে দিয়ে আসছে ycm একের দিকে আছে ওকে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রটা দ্বিতীয় ক্ষেত্রটা একে ছয় আছে -20 প্লাস 30 প্লাস 10 বাই 7 20 দুগুণে 40 হবে না আরে -3 আছে দেখেছিস কোথায় মাইনাস 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 -2 আছে -2 আছে মানে এই 20 গুলো কেটে যাচ্ছে আর 30 বাই 7 হচ্ছে 40 হচ্ছে 20 20 দেখি হবে এই 20 এর সামনে একটা 10 আছে কি বলবো দেখ দেখো না এটা সামনে 10 ইনটু 2 20 30 20 50 50 মাইনাস 40 তাই তো 10 10 মানে কি স্যার 10 বাই 6 একের জন্য মানে কথাটা 20 হয়ে যাবে 10 ইনটু 3 প্লাস 20 বলো জেডসিএম কত হচ্ছে জিরো বাই 60 টোটাল 0 হয়ে যাচ্ছে হ্যাঁ কত দিয়ে আছে তার মানে দেখো সেন্টার মাসটা কিরকম জায়গায় হচ্ছে এটা ধরো x অক্ষ y অক্ষ z অক্ষ তাহলে x অক্ষ বরাবর কত যাচ্ছ 1/3 y অক্ষ বরাবর কত আসছো 1/6 আর z অক্ষ বরাবর যাওয়ার দরকার নেই মানে x y প্লেনে আছে এই প্লেনের উপরে আছে মানে দেখো x অক্ষ বরাবর যাচ্ছ 1/3 y অক্ষ বরাবর 1/6 এরকম জায়গায় উপরের দিকে আছে যেটা যেটা মানে x y তলের উপর থেকে যাচ্ছে এই তলের উপর এবার আমরা আসছি মোমেন্ট অফ ফোর্স দেখো বল প্রয়োগ করলে যেমন কোনো বস্তু রৈখিক সরণ হয় তেমনি বল প্রয়োগ করে কোনো বস্তুকে কি তুমি ঘোরাতে পারবে কিভাবে বল প্রয়োগ করতে হয় যে কোনো জায়গায় বল প্রয়োগ করলে কি বস্তুটা ঘুরবে না তাহলে কোথায় বল প্রয়োগ করতে হয়
কার মানে কোন বস্তুর ক্ষেত্রে? যে কোনো বস্তুতে কোন বস্তুতে ভর কেন্দ্রে বল প্রয়োগ করলে হবে না, তাই তো? ভর কেন্দ্রে বল প্রয়োগ করলে রৈখিক গতি। মানে ভর কেন্দ্র ছাড়া অন্য কোনো দিকে বল প্রয়োগ করতে হবে। আচ্ছা ধরো এই দরজাটাকে ঘোরানো হয়, এটা কিভাবে ঘোরানো হবে? এই জায়গাটায় বল প্রয়োগ করছি, বুঝছে? আচ্ছা এই জায়গাটায় বল প্রয়োগ করলে ঘুরবে? একদম যে জায়গায় হিঞ্জ করা আছে, মানে যে জায়গাটায় আমাদের কবজাটা লাগানো আছে, এখানটায় বল প্রয়োগ করলে কি ঘুরছে? সেন্টার অফ মাস। সেন্টারের মাসে ব্যাপার নয়, এখানটায় বল প্রয়োগ করলে ঘুরছে না। এই জায়গাটায় করলে, এই জায়গাটায় করলে দেখবে কোথায় বল প্রয়োগ করলে সহজে ঘোরানো যায়। যত সাইডে বল প্রয়োগ করবে তত সহজে ঘোরানো যাচ্ছে। এই জায়গায় বল প্রয়োগ করো 10টা বেশি হবে। তাহলে যত আমাদের এইটার কথা যদি দেখি, আমরা এই জায়গায় বল প্রয়োগ করে যতটা সহজে বুঝতে পারবো, এই জায়গায় বল প্রয়োগ করো একটু কষ্ট হবে, এই জায়গায় করো আর একটু কষ্ট হবে, এই জায়গায় বল প্রয়োগ করো আরো কষ্ট হবে, ঠিক না? আর এই একদম এই পয়েন্টে বল প্রয়োগ করলে এই পয়েন্টে ঘুরবেই না, তাই তো? একদম এই পয়েন্টে ঘুরছেই না, এই পয়েন্টে একটু কষ্ট হচ্ছে। যত সাইড দূরের দিকে যাচ্ছে তত আমাদের কি হচ্ছে? ঘোরানো সহজ হচ্ছে, তাই তো? তাহলে কোনো বস্তু ঘোরাতে গেলে আমাদের যে জিনিসটা লাগে সেটাকে আমরা বলি বলের ভ্রামক। তারপরে শুধু বল নয়, দেখো একই পরিমাণ বল প্রয়োগ করেছো, একই পরিমাণ বল প্রয়োগ করছো, কিন্তু বিভিন্ন পজিশনে বল প্রয়োগ করার জন্য আমাদের ঘোরার ব্যাপারটা বিভিন্ন রকম হয়ে যায়। এখানটা ধরো হিঞ্জ করা আছে, তুমি এখানটায় বল প্রয়োগ করছো, সহজে ঘুরবে। এই জায়গায় বল প্রয়োগ করছো, একটু কঠিন হবে, একটু কঠিন হবে। এই জায়গায় বল প্রয়োগ করছো, আরো কঠিন হবে, ঘুরবে। এই জায়গায় বল প্রয়োগ করছো, ঘুরবে। তাহলে আমরা যদি সবগুলোই আমরা একই বল করছি, একই বল। আমাদের এইখান থেকে ঘূর্ণন অক্ষ বলা হয়, যেটা সাপেক্ষে ঘুরছে সেটাই হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ। এটা অক্ষ ঘূর্ণন অক্ষ, এর সাপেক্ষে ঘুরছিল। এখানে কোনটা ঘূর্ণন অক্ষ? এটা এই পয়েন্টের সাপেক্ষে ঘুরছিল। তাহলে এই দূরত্বটা ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগকৃত দূরত্ব আমি ধরলাম প্রথমে একটা x1, তারপরে এটা হচ্ছে আমাদের x2, এই দূরত্বটা আমাদের x3, আর এটা তো x4 0। তাহলে কে বেশি না? x1 greater than x2 greater than x3 greater than x4। এইবার দেখো আমাদের যদি আমি বলি যে প্রথম বলটার জন্য যে বলের ভ্রামক বলা হয়, সেটা বলের দেখো শুধু বলটা ফ্যাক্টর নয়, বল আর ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব, এটা বলের প্রয়োগ বিন্দু আর এটা ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব। তাহলে কোন প্রযুক্ত বল এবং ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব, এই দুইয়ের সমন্বয়ে যে রাশিটি ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করে তাকে আমরা বলছি বলের ভ্রামক। মানে কি? দেখো শুধু বলটা ফ্যাক্টর নয়, বলের সাথে এই ডিসটেন্সটাও ফ্যাক্টর। এরা দুজন মিলে আমাদের কি করছে? ঘুরতে সাহায্য করছে। দেখো এই দূরত্ব যত বাড়বে তত ঘূর্ণন প্রবণতা, ঘোরার প্রবণতা বেশি হবে। তাহলে যে রাশিটা দিয়ে এটাকে প্রকাশ করে সেটাকে বলা হয় বলের ভ্রামক। এটা কিসের সাথে সমান হয়? এই দূরত্ব আর বলের গুণফলের সাথে সমান হয়। দূরত্ব যত বাড়বে তত বলের ভ্রামক বাড়বে, বল যত বাড়বে তত বলের ভ্রামক বাড়বে। দূরত্ব যদি 0 হয়ে যায়, x = 0, বলের ভ্রামক 0, ঘুরবেই না। আমরা দেখাচ্ছিলাম ওইখানে একদম যদি এই জায়গাটাই বল প্রয়োগ করি, ডিসটেন্স 0, ঘোরাতে পারছি না, কিন্তু যখন ক্যাপাসিটি দিকে বল প্রয়োগ করো তখন ঘুরবে। তাহলে বল আর বলের ভ্রামক এই দুটোর গুণফল, এই যে এটাকে জি দিয়ে নোট করা হয়, আপাতত জি দিয়ে নোট করছি। বলের ভ্রামক এটা একটা ভেক্টর রাশি, দুটোর গুণফল ভেক্টর রাশি। তাহলে কি রকম গুণফলটা হবে বলো? ডট না ক্রস? ডট। দুটোর গুণফল ভেক্টর রাশি, ক্রস হবে, ক্রস হবে, ক্রস আছে, তাই তো? ডট না ক্রস, ক্রস। ডট স্কেলার প্রোডাক্ট, ডট তো স্কেলার প্রোডাক্ট, আর
ক্রস ভেক্টর প্রোডাক্ট মানে রেজাল্টেন্ট ভেক্টর হবে। তাহলে আমাদের ধরলাম এই একটা বস্তু এরকম কোথাও একটা জিনিস আছে, ধরলাম এইরকম পজিশনে আছে, তুমি ধরো বল প্রয়োগ করছো কিরকম, এইরকম দিকে বল প্রয়োগ করছো, বলটা এরকম প্রয়োগ করছো, তাহলে বলের প্রয়োগ বিন্দু থেকে লম্ব দূরত্ব কোনটা? লম্ব দূরত্ব। এবার এটা কিন্তু লম্ব দূরত্ব নয়, লম্ব দূরত্ব এটা, এটা লম্ব নয়, বলের সাথে লম্ব নয়। যদি এইরকম বল প্রয়োগ করতাম তাহলে এটা বলের সাথে লম্ব হতো, এই দিকে বল প্রয়োগ করছি তাহলে এইটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব, ঠিক কি না? দেখো বলের সাথে লম্ব, বলের সাথে লম্ব, এটা 90 ডিগ্রি। এই দূরত্বটা শুধু বলের সাথে লম্ব নয়, না এই দূরত্বটা বল দেখো এইদিকে, এটা 90 ডিগ্রি হচ্ছে কি? হচ্ছে না? এটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি। তাহলে লম্ব দূরত্ব এটা, এটা যদি আমরা r দিয়ে নোট করি তাহলে আমাদের বলের ভ্রামক g সমান হবে r ক্রস a। মানে 8টা ইউনিটস তো r বলতে দেখো এইখানে r x, কারণ বলটা লম্ব দিকে প্রয়োগ করছি। এটা যদি x হয়, এটা যদি থিটা হয়, r সমান বোঝাচ্ছে না। এটা যদি x হয়, x এর থিটা উপাংশ দিকে cos থিটা, বা তুমি এখান থেকে বলো না cos থিটা সমান কত হবে? cos থিটা সমান ভূমি বাই ত্রিভুজ, ভূমি কত? r, ত্রিভুজ কত? x, তাহলে r সমান x cos থিটা হচ্ছে। তাহলে r কোনটা? না ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব বলতে হবে, দূরত্ব বললে চলবে না। তাহলে আমাদের বলের যে ভ্রামক, ছবি হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, এগুলো কি হবে? তো দুটো ছবি তুলতে হবে, অ্যাঙ্গেলটা তুলতে হবে। হ্যাঁ তুলে সব কিছু শুনবো। অ্যাঙ্গেলটা অঙ্ক ছিল, অঙ্ক ছিল, অঙ্কগুলো ওটা তো তুলে দিয়েছি। আচ্ছা ধরলাম এই একটা বিন্দু, এ বিন্দু থেকে এই বিন্দুটা আমাদের ঘূর্ণন অক্ষ, আমরা যে বল প্রয়োগ করছি তার মানটাকে আমরা যেরকম একটা লাইন দিয়ে ডিনোট করি AB, এটা ধরলাম r দূরত্বে, তাহলে r মানে এটা ধরলাম x দূরত্বে, আর এই লম্ব দূরত্ব এটা কত? এটাকে এটা বল বলছে, এটাকে f লিখে দাও, এটা হচ্ছে আমাদের f, এইটা ধরলাম আমাদের r। তাহলে অ্যাকচুয়ালি আমাদের r ক্রস a এটা কাকে ডিনোট করবে? দেখো আমরা যদি এইটাকে একটা ত্রিভুজ কল্পনা করি, যে বলটার দুপাশটাকে তুমি যোগ করে দিয়েছো, এই ত্রিভুজটার ক্ষেত্রে ABC ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? ABC আমি 2 মিটার উচ্চতা ব্যাস ABC এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি মানে হচ্ছে BC বা CD যাই বলে ইনটু দাও আমরা D নাম দিয়ে দিলাম, আর এই CB সমানই হচ্ছে আমাদের A, CB টাই হচ্ছে আমাদের বল ছিল, তাহলে AD, AD কি আর তাহলে দেখো হাফ ইনটু তাহলে দেখো FR যেটা আমাদের বলের ভ্রামক সেটা কি 2 ইনটু ABC ত্রিভুজের ক্ষেত্রফল, আর সেটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, FR যে কোনো নয় আরে তো ABC ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই হবে, কারণ এখানে তো আমরা উচ্চতাটা হ্যাঁ উচ্চতাটা যে কোনো ভাবে তো ধরে যে কোনো বলতে আচ্ছা আসছি ব্যাপারটা, মানে আমরা যে কোনো ত্রিভুজ বলতে আমরা যদি বলটা দুই প্রান্তকে আমরা পয়েন্ট বিন্দুর সাথে যোগ করি
বলের যে বল নির্দেশক ভেক্টরের যে লাইন তার দু প্রান্তকে যদি বলের প্রয়োগ বিন্দুর সাথে যোগ করি তাহলে যে ত্রিভুজটা পাবো তার সাথে সমান হবে। যেটা যে কোনো বলছে আমার ওটা হবে। এইরকম ধরলাম একটা বল, আমরা এটা সিডি, আর আমাদের প্রয়োগ বল ঘূর্ণন অক্ষ যেটা এটা এখানে এই বিন্দুর সাপেক্ষে ঘুরছে। তাহলে আমাদের এটা ত্রিভুজটা কোনটা? এডি। এটা তাহলে এটা বলটা একটু সরাতে হবে। এটা হচ্ছে সিবি সমান হচ্ছে আমাদের এ। আচ্ছা, ঘূর্ণন অক্ষের লম্ব ধ্রুব কোনটা? এটা এটাকে আমরা ডি পয়েন্ট বানালাম। তাহলে এই এডি কি? এই এডি হচ্ছে আমাদের আর। ঠিকই বলেছো। এই যে বলের দুটো প্রান্তকে যদি আমরা ঘূর্ণন অক্ষের সাথে যোগ করে দেই তাহলে যে ত্রিভুজটা পাচ্ছি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি CB CD, এটা ভূমি। এই ত্রিভুজটার ক্ষেত্রে তো আমরা বলছি এই শুধু ব্লু শেডের ত্রিভুজটা, আর উচ্চতা কোনটা? এডিটে মানে ওইটা ভূমিটা তো তাহলে সিটি হতো, তো না, ওই পাশে আসবে। উচ্চতা তো উচ্চতাই, উচ্চতা এটা এই দিক তো আমাদের উচ্চতা কি করে হবে? হাইট, উচ্চতা এখান থেকে উচ্চতা। আমরা ধরো এরকম একটা স্ল্যান্ডিং অ্যাঙ্গেল বরাবর যাচ্ছি, এইরকম একটা পথ বরাবর যাচ্ছি, তাহলে উচ্চতা কোনটা? এটা। এটাকে তুমি বাঁকিয়ে দাও, এই পয়েন্ট থেকে হাইট কতটা? এটা হাইট তো এটাই হবে। হ্যাঁ, ভূমির যে লম্ব দূরত্ব সেটাই তো উচ্চতা। তার মানে এই সিবিটাই কি এফ আর এটা কি আর, তাহলে এফ আর এটাই কি আমাদের জি, একই হচ্ছে, একই হবে। তার মানে জি সমান কত হচ্ছে? 2 ইনটু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে আমরা এখান থেকে যে কনক্লুশনে আসছি যে বলের ভ্রামকটা যদি বল নির্দেশক ভেক্টর লাইনের সাথে লম্বভাবে আমাদের বল নির্দেশক ভেক্টর লাইন এর দুই প্রান্তকে যদি আমরা বলের প্রয়োগ বিন্দুর সাথে যোগ করে দিই, বল নির্দেশক ভেক্টর রেখা এর দুটো বিন্দুকে যদি ঘূর্ণন অক্ষের সাথে যোগ করে দেই তাহলে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো তার দ্বিগুণই হচ্ছে বলের ভ্রামকের মানের সাথে সমান। এইবার আমরা যদি এর মাত্রা বের করতে চাই, বলের ভ্রামকের মাত্রা বলো। একক কি হবে? ইউনিট নিউটন মিটার, মিটার। এটা হচ্ছে আমাদের এসআই ইউনিট, ডাইমেনশন। সিজিএস ইউনিট। এপিএস ইউনিট কি হবে? ফুট নয়, এটা হবে, এটা সেন্টিমিটারে ফুট পড়বে। এটা ফুট হবে, এটা ডাইমেনশন, এটা কি পাউন্ড, পাউন্ড ডাল, ডাল। সেটা পাউন্ড ডাল, পাউন্ড নয়, পাউন্ড হচ্ছে ভরের একক, যেটা আমরা এলবি লিখি পাউন্ড, এটা হচ্ছে ইউনিট অফ মাস। এর সাথে অ্যাক্সিলারেশন গুণ করে দাও, পাউন্ড ফুট পার সেকেন্ড স্কয়ার, এটাই হচ্ছে আমাদের পাউন্ডাল। ভর ইনটু ত্বরণ, পাউন্ডাল। বুঝা গেল? আমি বলছি একটু মাত্রা তো কার্য আর শক্তির সাথে সমান, তাহলে এটা তো থেকে কার্য আর শক্তির সাথে রিলেটেড। হ্যাঁ, বলের ভ্রামক বল ইনটু সরণ মানে কার্যের সাথে সম্পর্কিত, তাহলে কার্যের মতনই আমাদের মাত্রাটা হচ্ছে মাত্রাগত দিক দিয়ে সমান। তোমার অমনিতে এখানে তো ওইভাবে সরণ এটা নয়, যে বলের অভিমুখের সরণ তো নয়,
যে এখানে g x cross f তো হ্যাঁ x সেখানে ক্রস আছে না ডট ছিল তো কার্য ডট একদম এটা ভেক্টর আছে এবার ওটা ডট ছিল না আমরা g সমান বলছি r ক্রস f আর 1 কি ছিল f ডট আর r ডট এটা কি এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি আর এই যে সরণটা এটা বলের অভিমুখে সরণ নয় এটা হচ্ছে আমাদের বলের প্রয়োগ বিন্দু আর ঘূর্ণন অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্ব এটা বলের সাথে ঘূর্ণন অক্ষের লম্ব দূরত্বটা আর এটা তাহলে দুটো সম্পূর্ণ আলাদা জিনিস মাত্রাটা মিলে যাচ্ছে অবশ্যই এটা দেখলে যদি মাত্রার কোশ্চেন পড়ে যে আমাদের বলের ভ্রামক আর কার্য মাত্রায় এইবার আমরা একটা বেশ মজাদার জিনিস করব যেটা হচ্ছে একটা গাড়ি যদি রাস্তা দিয়ে যায় বলো এখানে কোনো সমস্যা নেই ডট ডট বলে নি এখানে মাথায় ভেক্টর দেইনি মানে এটা যেহেতু ভেক্টর দেইনি তার মানে ডটের ওটা ভ্যালু মাথায় ভেক্টর সাইনটা দিয়ে দেওয়ার সাথে ডট আর আমরা আলাদা হয়ে যাবে মানে এটা আর এটা সেম হ্যাঁ এখন এটা সেম যখনই ভেক্টর সাইন দিয়ে দেবো তখন এটা আলাদা হবে এটা জাস্ট মানটার কথা বলছি ঠিক আছে আচ্ছা এটা ছবি তুললে না কিছু তুললাম তো তুলে নিয়েছি এইবার আমরা একটা গাড়ি যাচ্ছে গাড়ি খুব স্পিডে যদি যায় গাড়ি উল্টে যায় স্পিডে গেলে গাড়ি উল্টে যায় ওটা কিন্তু যদি জানালা খোলা থাকলে কেন কারণ ওইটা হচ্ছে যখন স্পিডে যায় রাফাসিক বলেছিল কেন হয় ওইটা ওই সময় সবাইকে কাছে নিয়ে এরোডাইনামিক্সের কথা বলছি কি উল্টিলে ওটা ভরের উপর নির্ভর করে এরোডাইনামিক্স একটা ফ্যাক্টর হয় অবশ্যই যে যদি আমাদের বাতাস মানে আমাদের গাড়ির কাজ বন্ধ থাকে তাহলে আমাদের গাড়ির এরোডাইনামিক্স সেরকম ভাবে রেডি করা থাকে কিন্তু ভরের উপর নির্ভর করে আসছি পটটা মনে হয় বেড়ে ভরটা পাবে কি বাতাস ঢুকলে বাতাস ঢুকলে কি হয় মাইলেজ কমে যায় কারণ ভেতরে ওকে ঠেলে রাখছে গাড়িগুলো কি হয় না এমন ভাবে ডিজাইন করা থাকে যে সাইড দিয়ে বাতাসটা কেটে বেরিয়ে কেটে যায় চলে যায় হ্যাঁ কিন্তু যদি জানালা খোলা থাকে বাতাসের ভেতরে ঢুকে ঠেলে রাখছে যেমন এটা যদি তুমি এগিয়ে যেতে চাও একটা বাইরে গেলে বাধা দেয় সেই বাধা বলটা বেশি হবে কিন্তু ভরটা বেশি তখন তো কিছু হবে মানে এই বাধাটার থেকে বাঁচতেছে এবারে কি তখন নেগলিজেবল ব্যাপারটা কি যদি তোমার ভর বিশাল একটা বাড়ি তাকে বাতাস ধাক্কা দেয় ওই যদি ট্রাক তখন খুব একটা সমস্যা হয় না কিন্তু খুব হালকা গাড়িগুলোতে কি হচ্ছে আমরা তিনটা যদি বলে থাকে অমনিতেও কি হচ্ছে না অমনিতে আমাদের মাইলেজ কমে এরোডাইনামিক্সের জন্য সেটা আকাশে গাড়ি যাবে আমি যেটা বলছি যে ধরো এরকম একটা বাঁকযুক্ত পথ কার পাথ কোথাও তুমি এরকম বাঁক নিচ্ছ রাস্তায় বাঁক নেওয়ার সময় আমাদের কি হয় একটা আমরা পড়েছিলাম যে আমরা এরকম হেঁটে যাই আর রাস্তা নাই করে না কি রাস্তা রাস্তা ধারে এরকম আমরা হেঁটে যাই না মানে আরে বাঁক নেওয়ার সময় তাহলে সাইকেল দিকে বাঁক হয়ে যায়। ট্রাকে যদি প্রাপ্তি কোথা থেকে হেঁটে যাই বাসে উঠে এই দিকে হেঁটে যাই পড়ে যাচ্ছিল দেখো এই দিকে আমরা হেঁটে যাই কিন্তু তো সাইকেল আর বাইকের ক্ষেত্রে সাইকেল বা বাইকের ক্ষেত্রে বাসে উঠে বাসের জন্য রাস্তা বাসের জন্য কি হয় বাস তো নিজে নিজে পৌঁছাতে পারবে না এই জন্য আমরা কি করা হয় রাস্তায় ব্যাংকিং করা থাকে দ্বিতীয় গতিটা তোমরা পড়োনি হ্যাঁ উপরের দিকে জোড়া থাকে বাইকের রাস্তা বলছি ঠিক আছে না চলো বলে দিচ্ছি ব্যাপারটা আমি এরকম করে না বিপরীত করা থাকে। আরে জয়েন্ট দেখছি উপরে পড়ে চলো সাথে থাকো ধরো আমাদের রাস্তায় ব্যাংকিং এ আমরা সাইকেল বা বাইকে যাচ্ছি আমরা কি অপকেন্দ্র বল কত কাজ করে বলবো আমরা যে নরমাল বলি এটা সোজা যাচ্ছি কোন একটা গাড়িতে এরকম বাঁক নিতে চাইছি অপকেন্দ্র বল একদম mv স্কয়ার বাই ভি বেঁধে যদি আমরা বাঁক নিতে যাই তাহলে আমাদের অপকেন্দ্র বল mv স্কয়ার বাই r ভি কি ভি হচ্ছে বেগ m হচ্ছে ভর আর r হচ্ছে এই বক্র পথের ব্যাসার্ধ এই পথটা যদি r ব্যাসার্ধের একটা বৃত্তের অংশ হয় তার ব্যাসার্ধটাই হচ্ছে আমাদের r ঠিক আছে এবার
এটা তো অপকেন্দ্র বল হলো, তাহলে অপকেন্দ্র বল যদি বেশি হয় তাহলে তো গাড়ি এখানে চলে আসবে। তাহলে অমনিতে আমরা বাঁক নিতে পারি কি করে? তাহলে অভিকেন্দ্র বল একটা কেউ যোগান দেয়। জেনারেলি আমরা যদি না বাঁকি, আমরা যদি হেলে না যাই, যদি হেলে না যায় তাহলে একমাত্র ঘর্ষণ বল আমাদের অভিকেন্দ্র বল দিতে পারে। এই দিকে সরে যেতে চাইছে, ঘর্ষণ বল উল্টো দিকে কাজ করবে। ঘর্ষণ বল কিসের সাথে সমান হয়? লম্ব প্রতিক্রিয়ার সাথে সমান হয়, সমানুপাতিক হয়। মিউ এন আর এন কত? mg এর সাথে সমান, তাহলে f সমান মিউ এন জি। তাহলে আমাদের যদি বাঁক নিতে হয় সঠিকভাবে, তাহলে আমাদের এই m স্কয়ার বাই r এই ভ্যালুটা মিউ এন জি এর চেয়ে কম হতে হবে বা ম্যাক্সিমাম সমান হতে পারে। সমান হলেও পেতে যাবে, তার চেয়ে বেশি হয়ে গেলে কি হবে? না এরকম আসতে ছিল শুধু বাংলার কথা, কিন্তু এটা যদি বি স্কয়ার বেশি হয়ে যায় তাহলে এইদিকে চলে আসবে। মানে এই বাঁক না নিতে পেরে এইদিকে চলে আসবে, রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, পড়ে যাবে। তাহলে আমাদের শর্ত কি? না মিউ এমজি, মিউ কি? ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে মিউ এমজি মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু এম স্কয়ার বাই আর। তাহলে ভি মাস্ট বি less than equal to root under m এর কাছে mu r g, তাহলে v must be less than equal to root under mu r। তো পাশে চলে যাচ্ছে, বরাবর গুণ করে দাও, তাহলে v স্কয়ার এটা বোঝা যায় না? দেখো m কেটে দাও, m কেটে দাও, তাহলে মিউ r টা কাছে গুণ করো, মিউ r की मास भी ग्रेटर देन इक्वल टू v स्क्वायर और रूट मिउ r की मास भी ग्रेटर देन इक्वल टू v। দেখো বোঝা যাচ্ছে কি যায়? তার মানে এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্পিড। এর চেয়ে বেশি স্পিড হলে স্লিপ করে যাবে, করে পড়ে যাবে, গাড়ি স্লিপ করে যাবে, পিছলে যাবে। তাহলে না পিছলে না যাওয়ার শর্ত। ওটা যেমনি বেঁকে যেতে হবে। হ্যাঁ, এর এর চেয়ে কম স্পিডে আমাদের বাঁকতে হবে, এর চেয়ে বেশি স্পিডে গেলেই স্লিপ করে যাবে। যদি আমরা নিজেরা না বাঁকি আর যদি বেঁকে যাই তাহলে আমাদের একটা সুবিধা হয়। মানে যদি নিজেরা না লাগে তাহলে স্পিড কম করতে হবে, হ্যাঁ, নিজেরা এই বেঁকে speed যাবে। নিজেরা যদি বেঁকে যায় তাহলে কতটা স্পিড দিতে পারবো সেটা দেখো। দেখো যদি আমরা নিজেরা এরকম বাঁকি, ধরো আমাদের এরকম থিটা অ্যাঙ্গেলে রেখে গেছে অনুভূমিকের সাথে, এই থিটা অ্যাঙ্গেলে চোখটা আলাদা করে রেখে দিই। মাকে কেন ভয় লাগে? এই জন্যই তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো এই দেখো, ধরো কেউ এরকম বেঁকে গেছে অনুভূমিকের সাথে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে নিচের দিকে তার কি কাজ করবে? এজি। তোমার লম্ব বল কোন দিকে কাজ করবে? এইদিকে। তাহলে n এর উপরের দিকের অংশ কত হবে? cos θ mg cos θ n cos θ, n টার অংশ আছে আর এর পাশে n sin θ n sin θ। অপকেন্দ্র বল কোন দিকে কাজ করবে? m v স্কয়ার বাই r। এই সময় যদি আমরা ঘর্ষণ বলও থাকে তাহলে সেটা কত হবে? মানে n sin θ এর পাশের দিকে ঘর্ষণ বল কাজ করবে মিউ n cos θ। তো উপরের দিকে যেটা দেখো না মিউ n অ্যাকচুয়ালি ঘর্ষণ বল কাজ করবে মিউ n। এবারে n এর ভ্যালুটা বের করে বসাতে হবে। তাহলে আমাদের শর্ত কি? না m v স্কয়ার বাই r, m v স্কয়ার বাই r মাস্ট বি লেস দ্যান ইকুয়াল টু n sin θ n sin θ plus mu n প্লাস mu n ঘর্ষণ বল দিকে আছে। দেখো বুঝতে পারছো না? ডাউন থাকলে বলো। ঘর্ষণ বল কোন দিকে আছে? এইদিকে।
কারণ ওটা তো ওদিকে চলে যেতে চাইছে, ঘর্ষণ বলের দিকে আছে, এইদিকে n sin থিটাটা উপাংশটা আছে আর মিউ n আছে। আগের ক্ষেত্রে কি করেছিলাম, জাস্ট মিউ n তাই ছিল, n sin থিটা ছিল, দেখো এখন জাস্ট এক্সট্রা টার্ম n sin থিটা এসে যাচ্ছে। ফলে এইখানে আমরা কি করতে পারি না, একটা এক্সট্রা ফোর্স পাবো। এবার দেখো এইটা যদি আমরা বলি যে ঘর্ষণ নেই, ফোর্সটা কোথায় বিরুদ্ধে মানে ওই যে হ্যাঁ এই পিছলে যাওয়ার বিরুদ্ধে এক্সট্রা একটা ফোর্স পাচ্ছি n sin থিটা। এটা কি করছে, আর একটু বেশি স্পিডে আমাদের বাঁক নিতে সাহায্য করবে। ধরো ঘর্ষণ 0, মিউ 0, তাহলে আমরা কত বেগে বাঁক নিতে পারবো যদি না বেগে দেই? মিউ 0 0 আর কি 0 হবে 0, তাহলে আমরা বাঁক নিতেই পারবো না। যদি একদম ঘর্ষণহীন তল হয়, তাহলে আমরা যদি না বাঁক নিতে চাই ঘর্ষণহীন তলে, তাহলে জাস্ট আমাদের 0 বাঁক নেওয়া সম্ভবই নয়, একটু স্পিড হলেই স্লিপ করে চলে যাবে। আর যদি বাঁক নেই, মানে এরকম করে দেখে যাই, তাহলে শর্ত কি হচ্ছে, ই মিউ ইকুয়াল টু 0, তাহলে কি m v স্কয়ার বাই r ইকুয়াল টু n sin থিটা আর m g ইকুয়াল টু n cos থিটা। তাহলে দুটো ভাগ করে দাও, কত হচ্ছে v স্কয়ার বাই r g sin থিটা বাই cos থিটা tan থিটা। তাহলে v সমান v কত, কি সমান v সমান কি সমান ট্যান rg tan থিটা ব্যাস rg tan থিটা rg tan থিটা। এটা কখন হচ্ছে, যদি আমাদের ঘর্ষণহীন তলে আমরা বেঁকে যাই। এগুলো সব আমরা বৃত্তীয় গতিতে পড়েছি, আবার পড়বো বৃত্তীয় গতিতে পুরো ডিটেইলস আলোচনা করব। শুধু এই জিনিসটা আমাদের লাগবে বলে আমি এখানে বলে দিলাম। এটা হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু এগুলো বৃত্তীয় গতিতে যখন আমরা প্রথম দিয়ে পড়াবো, আসলে সিকোয়েন্সিয়ালি পড়িয়ে এলে তবে বুঝতে সুবিধা হয়। রাকেশ গুলো পড়িয়েছি, এটা তোমরা সহজে বুঝতে পারছে, আর তোমরাও বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা আমি রিপিট করবো এই চ্যাপ্টার, এটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু যদি এখন বুঝতে না পেরে থাকো বল, এখন যেখানে ডাউট থাকবে বল, কোনো চাপ নেই। ঠিক আছে, তো আমরা এইবার হ্যাঁ এবার এই চ্যাপ্টারের কোশ্চেনটাই আছে। তাহলে আমরা বাঁক নেওয়ার কথাটা এখন ভাবছি না, যে হেলে যাওয়ার ব্যাপারটা ভাবছি না, আমরা যা টার্নিংটা নেব কিন্তু কোনোভাবেই হেলবো না, সোজাই যাব, একদম স্ট্রেট থাকবো এবং যাব। টার্নিং নেব কিন্তু কোনো রকম হেলার ব্যবস্থা নেই। তাহলে আমরা যে ম্যাক্সিমাম স্পিডটায় যেতে পারি সেটা হচ্ছে রোটান্ডার মিউ আর জি। এই স্পিডটাই আমাদের পিছলে না যাওয়ার শর্ত। এটা লিখে রাখছি। ব্রেন কিন্তু আগে থেকে নাহলে এটা জানার আগে আমি কিন্তু ঠিকমতো ভাবে রেখেছি না। সেটাই তো আমার মনে হয় না সন্ন্যাস নেওয়ার পর ওই লোকগুলো যারা সন্ন্যাস নেয় তারা ওইটাই ভাবে যে পিছলে না যাওয়া শর্ত। চলো তাহলে এইবার আমরা ভাবি যে সমস্যা এখানে কি হবে। ধরো একটা গাড়ি যাচ্ছে, একটু জটিল ব্যাপার, মনোযোগ দিয়ে শুনুন। তাহলে এই গাড়িটা যখন আমাদের একটু সামনের দিকে আসছে, নিচের দিকে কি বল কাজ করবে, এমজি। কোথা থেকে কাজ করবে না, ভর কেন্দ্র থেকে আমরা ধরে নিচ্ছি নিচের দিকে আমাদের এমজি বল কাজ করবে। এবারে গাড়িটা এরকম টার্নিং নিতে চাইছি, তাহলে অপকেন্দ্র বল কত কাজ করবে, ভি বেগে টার্নিং যদি নিতে চায় এম ভি স্কয়ার বাই আর, বাইরের দিকে এম ভি স্কয়ার বাই আর কাজ করছে। এবার একটা জিনিস ভাবো যে আমাদের লম্ব প্রতিক্রিয়া কোন দিকে কাজ করবে, উপরের দিকে। এইবার দেখো এখানে সমস্যাটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া কোথায় কাজ করবে।
যদি না আমরা কোথাও টাচ করাই, যেখানে আমাদের লম্ব প্রতিক্রিয়া মানে কি মাটির সাথে টাচ করতে হবে, মাটিতে কে টাচ হয়ে আছে, চাকা, চাকা টাচ হয়ে আছে, তাহলে লম্ব প্রতিক্রিয়া চাকাতে কাজ করবে। চাকা বেঁকে যাবে। উপরের দিকে লম্ব প্রতিক্রিয়া কাজ করছে এইদিকে, চাকা যে জায়গায় আমরা লম্ব প্রতিক্রিয়া, এই যে আমরা মাটির নিচের দিকে মাটি আমাদের এমনি কাজ করছে, তো লম্ব প্রতিক্রিয়া উপরের দিকে। তো অ্যাকচুয়ালি চাকা এখানে টাচ হয়ে আছে, তো চাকা টাচ হয়ে আছে বলেই লম্ব প্রতিক্রিয়া আমাদের পাচ্ছে চাকার উপরের দিকে। তাহলে দুটোকে আমরা ধরে নিই, একটাকে ধরে নিই R1, একটাকে ধরে নিই R2, R1 এটা বেরিয়ে পড়ছে। R2। এইবার দেখো গাড়িটা পিছলে কোন দিকে যেতে চাইবে, এই পাশে, বাইরে থেকে ঘর্ষণ বল তাহলে কোন দিকে কাজ করবে, বিপরীত দিকে। ওটা এই পাশে। তাহলে ঘর্ষণ বল দেখো চাকার উপর এই পাশে একটা কাজ করছে F1, এদিকে এদিকে একটা কাজ করবে F2। ধরলাম দুটো চাকার মধ্যে দূরত্ব S, S S করো, তুলে ধরতে সুবিধা হবে, 2S ধরে নিই। এবার আবার নাহলে কি এই দূরত্বটা S/2 S/2 ভাবতে হবে। একটা দুটো চাকার মাঝে দূরত্ব এটা হচ্ছে আমাদের 2S, তাহলে ঘর কেন্দ্র থেকে এই দূরত্বটা আমাদের S, এই পাশে দূরত্বটা। আচ্ছা ঘর কেন্দ্রের উচ্চতা আমরা ধরলাম h। F1 এর একটু বলে দিই, এরপর দেখো ঘর্ষণ বল আমাদের গাড়িটা কোন দিকে চলে যেতে যাবে, এরকম ধরো কেউ এরকম ভাগ নিচ্ছে, সে কি হবে, এই দিকে পিছনে যাওয়ার সময় বেশি, কারণ অপকেন্দ্র বল তো উল্টো দিকে কাজ করছে, তাহলে অপকেন্দ্র বল ওই দিকে ঠেলছে, তাহলে ঘর্ষণ বল তার উল্টো দিকে, ঘর্ষণ ওইদিকে, তাহলে ঘর্ষণ বল F1 আর F2 অপকেন্দ্র বলের উল্টো দিকে কাজ করছে। দেখো এখান পর্যন্ত যদি কারো কোনো রকম ডাউট থাকে বলো। এবারে গাড়ি যদি রৈখিক ভাবে সরে না যায়, তাহলে এই পাশের দিকে বল কত, m স্কয়ার বাই r, আর ওই পাশের দিকে বল কি কি আছে, ওদিকে হচ্ছে F1 আর F2, আর কেউ নেই। তার মানে আমরা একটা শর্ত পেয়ে গেলাম, m স্কয়ার বাই r F1 plus = F1 plus F2। আর উপর নিচে বলো, এই যে R1 plus R2 is equal to mg। ব্যাস এই নিচের দিকে mg, উপর দিকে r1 plus r2, কারণ আরেকটা শর্ত পেয়ে গেলাম। mg is equal to R1। এইবার দেখো এটা তো গেল আমাদের রৈখিক, তাহলে বলের ভ্রামক আমাদের ধর গাড়ি যখন পাল্টি খেয়ে যায়, গাড়ি যেতে যেতে পাল্টি খেয়ে যায় না, তাহলে পাল্টি খেয়ে যাচ্ছে কি ঘুরে যাচ্ছে, ঘুরে যায় কেন, তাহলে নিশ্চয় ওখানে একটা বলের ভ্রামক কাজ করছে। জি পড়লাম না, জি সমান আর ক্রসে বল আর বলের ক্রিয়াটা লম্ব দূরত্ব, এটাই তো ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে। তাহলে আমাদের ভর কেন্দ্রের সাপেক্ষে যেই যেই বলগুলো এখানে কাজ করছে তাদের বলের ভ্রামক বের করি। তাহলে বলো আমরা এটাকে সেন্টার অফ মাসের সাপেক্ষে প্রথমে কোন বলটা থেকে বলবে, তোমরা একটা বল বলতে থাকো, কটা বল কাজ করছে, m স্কয়ার বাই r, F1 F2 R1 R2, ছটা বল কাজ করছে, R1 R2 F1 F2 mg আর m স্কয়ার বাই r, এদের সবার বলের ভ্রামক যোগফল 0 হবে, সবার বলের ভ্রামকের যোগফল 0 হবে, তবে বস্তুটা সুস্থির সামনে থাকবে। তার মানে বলো প্রথমে কোনটার সাপেক্ষে বলবে, F1, ঠিক আছে, তাহলে F1 থেকে F1 কোন দিকে, এইদিকে, সেন্টার মাসের ওর ক্রিয়া রেখা লম্ব দূরত্ব কোনটা, এটা কত, h, তাহলে F1 h, F1 into h। এবার দেখো এটা কোন দিকে ঘোরাচ্ছে, দেখো বলের ভ্রামক ভেক্টর রাশি, একটা জিনিস দেখো আমরা ধরো এই সেন্টারের সাপেক্ষে এই দিকে যদি বল প্রয়োগ করি তাহলে এটা এইভাবে ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এই দিকে বল প্রয়োগ করলে ক্লকওয়াইজ।
তাহলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায় তাহলে বলের ভ্রামকটাকে আমরা যদি পজিটিভ ধরি, ক্লকওয়াইজ ঘোরানোর সময় বলের ভ্রামকটা নেগেটিভ। তাহলে F1 বল এই যে পুরো ব্যাপারটাকে সেন্টার অফ মাসের সাপেক্ষে ক্লকওয়াইজ ঘোরাবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে? আমরা ঠিক করবো তো এটা না? হ্যাঁ, তোমরা কি যেটা হবে সেটাই। F1 এর ক্ষেত্রে এটা তো তুমি এখানটায় বসে রেখে তুমি F1 বল প্রয়োগ করছো, এটা কিভাবে ঘুরে চলে এটাকে? হ্যাঁ, এইভাবে। মানে এরকম ঘোরাবে তো? clockwise ক্লকওয়াইজ ঘোরাবে তো? হ্যাঁ দেখো বুঝতে পারছো না? বলটা কোন দিকে এই ধরো পুরো গাড়িটা সেন্টার অফ মাসের সাপেক্ষে এই F1 বলটা দিয়ে কাজ করছে। হ্যাঁ। সেন্টার অফ মাসের সাপেক্ষে এটা কোন দিকে ঘোরাচ্ছে? ক্লকওয়াইজ। আর F2 বল কোন দিকে ঘোরাবে? 190 clockwise F2 বল দেখো ওই পাশে। এই পাশে ঘোরাবে। R1 কোন দিকে ঘোরাবে? ক্লকওয়াইজ। F2 টা তো F1 এর দিকে দেখো ভেবে দেখ। হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা এইটার সাপেক্ষে তো F1 বল কোন দিকে ঘোরাচ্ছে? ক্লকওয়াইজ। F2 F2 ক্লকওয়াইজ, R1 ক্লকওয়াইজ, R2 clockwise R2 দেখ এইটা সেন্টার অফ মাস ওইটা মানে অ্যান্টি ক্লকওয়াইজ। R2 তো বলে R2 করে দিলে এটা ওইখানে ও ভার্সনটা সেম আছে সেই কথা না বোঝা যাচ্ছে? আর MG হচ্ছে তো মিডিলে তাহলে কোনটাকে পজিটিভ ধরবে অ্যান্টি ক্লকওয়াইজটাকে ক্লকওয়াইজটাকে যেটা হচ্ছে ধরো আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরি ক্লকওয়াইজ নেগেটিভ তাহলে মাইনাস F1 H বল ভ্রামক F2 এর জন্য বল ভ্রামক কত? মাইনাস একটু আচ্ছা চলো বলো বলের ভ্রামক তাহলে F1 বলের ভ্রামক নেগেটিভ F1 H F2 বলের ভ্রামক কত লিখবো? মাইনাস একটু আচ্ছা R1 টা বলে R1 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 নম্বরটা কোনটা? S R1 is হবে তাহলে minus R1 is মাইনাস R1 plus R2 is প্লাস R2 M স্কয়ার ইনটু 0 হ্যাঁ কারণ এটা তো সেন্টার অফ মাসে দেখো সেন্টার অফ মাসে সোজাই আমরা এখানে বলছিলাম না এই পয়েন্টে যদি বল প্রয়োগ করি 0 এই পয়েন্টে যদি বল প্রয়োগ করি 0 ঘুরবে না? কিন্তু এমনি একটা দেখো M স্কয়ার বাই এটা কোথায় সেন্টার অফ মাসে বল প্রয়োগ হচ্ছে, ঘূর্ণনকে বল প্রয়োগ হচ্ছে, সেন্টার অফ মাসে বল প্রয়োগ হলে ঘুরবে না? তার মানে M স্কয়ার বাই R ইনটু 0 আর MG টা তো 0 আর M ও 0 MG 0 কোনটা কোনটা? F1 টা দেখো এইটার ডিসটেন্স হচ্ছে না F1 এর লম্ব দূরত্ব, F2 এর লম্ব দূরত্ব এটা, R1 এর দেখো লম্ব দূরত্ব কোনটা হচ্ছে? এটা S, R2 র S আর MG এর কোনো দূরত্ব আছে সেন্টার মাস থেকে? M স্কয়ার এর কোনো দূরত্ব আছে? নেই, তাহলে এটা হবে 0 আর আমাদের যদি বস্তুটাকে সামনে থাকতে হয় তাহলে 0 হতে হবে। কারণ আমরা একটা যেটা পেয়ে গেলাম R2 minus R1 into S equal to F1 plus F2 into H. দেখ বোঝা গেল কারণ এটা কি কোন সূত্র না এটা এখনো কোনো সূত্র না, এখনো বহু বাকি কিন্তু এখন অনেক তাহলে এইবার F1 plus F2 এর জায়গায় আমরা কি লিখতে পারি? F1 plus F2 জায়গায় উপরে দেখো লেখা আছে ইকুয়েশন F1 plus F2 জায়গায় MG স্কয়ার ব্যাস R1 plus R2 জায়গায় হচ্ছে MG মাইনাস R1 minus R2 R1 মানে হচ্ছে থাক ওটা আবার বলি থাক। তার মানে আমাদের এটা কি লিখতে পারি? M v স্কয়ার H বাই আর বাই R এটা আমাদের এক নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। এক নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন সলভ করে R1 আর R2 বের করো। এটা কি? R2 plus R1 সমান MG 2R2 is equal আর to এখানে R2 minus R1 সমান M square by R by S বাই R দুটো যোগ করে দিলে S R বেশি S ও R হ্যাঁ আরে R1 R1 কেটে যাচ্ছে দেখো বোঝা যাচ্ছে M v স্কয়ার H বাই R নিচে S আসছে, দুটো যোগ করে দাও 2R2 সমান 2R2 সমান MG plus G প্লাস M স্কয়ার H বাই S M v স্কয়ার H বাই S R তার R2 সমান কত পাচ্ছি? R2 সমান হচ্ছে S
ডিভাইডেড বাই 2 এস ডিভাইড করে জাস্ট 2 2 টাকা তাহলে হাফ করে দেই এর নিচে কমন যাবে এনটা কমন যাবে না হ্যাঁ তাহলে এন বাই ডিভাইড করে দিলাম তাহলে এস আর জি রসল করতে হবে। এসা যদি রসা না এরকম লিখি না জাস্ট কমন নিয়ে লিখে দিই আচ্ছা আমি রসল করছি পরে ওটা করবে পরে এখন করব আচ্ছা এবার R1 তারপর মানটা বসে বিয়োগ করে দেওয়া যাবে বসিয়ে দিতে পারি বা বিয়োগ করলে সহজ হয়ে যাবে বিয়োগ করে দাও না এটা থেকে এটা R2 কেটে গেল 2R1 সমান mg মাইনাস mg মাইনাস এটা তাহলে g মাইনাস জীবন স্কয়ার ইজ বাই 2 এস আর b স্কয়ার a বাই s দেখো এটা বোঝা গেল কি কারণে হ্যাঁ এইবার আমাদের গাড়ি পাল্টে খাবে কখন দেখো একটা গাড়ি যাচ্ছে এখন এইরকম গাড়ি যাচ্ছে যেতে যেতে গাড়ির চাকা যদি উঠে যায় তাহলে পাল্টে খেয়ে যাবে হরাইজন্টাল প্লেনে দেখা যাবে গাড়ি চালাও মানে গাড়ি দেখো। চালাও গাড়ি এরকম যাচ্ছিল এই টার্নিং নিচ্ছে এই ওইদিকে এই টার্নিং নিতে যে যদি এই চাকা এরকম উঠে যায় কোনোভাবে তাহলে কি হবে এইরকম ধর চাকা উঠে গেল দেখো তার যেমনি উঠে যাবে চাকাটা যেমনি উঠে যাবে তখন আর কত হয়ে যাবে জিরো আর থাকবে না টাচ থাকলে তবে তো আর তবে কোনো প্রতিক্রিয়া তাহলে উঠে গেলে আর জিরো টাচ নাই তো উঠে যাচ্ছে বুঝতে পারিনি দেখো ধরো এইটার উপর এই কত লম্ব প্রতিক্রিয়া কত mg কারণ পাঁচটা টাচ আছে এখন লম্ব প্রতিক্রিয়া কত জিরো তাহলে আমাদের গাড়ি এরকম যাচ্ছিল যেতে যেতে এরকম এই চাকাটা উঠে গেছে তাহলে এই চাকায় লম্ব প্রতিক্রিয়া কত হবে জিরো জিরো এখানে জিরো টাচ নাই তাহলে কোনটা জিরো হওয়ার সম্ভাবনা আছে R1 না R2 জিরো হওয়ার সম্ভাবনা আছে আর আটা R1 এ জিরো হওয়ার সম্ভাবনা আছে উঠে যাচ্ছে এই পাশ থেকে উঠবে তো জিরো টার্নিং এ তো এই পাশ থেকে আসবে নেগেটিভ নেগেটিভ যেটা আছে ইকুয়েশন থেকে বলো না ও g মাইনাস v স্কয়ার a বাই s r এটাই জিরো হওয়ার সম্ভাবনা আছে উপরে এটা g প্লাস অনেকে এটা জিরো হবে এটা তো প্লাস এটা জিরো হবে কি করে এটাই জিরো হবে মাইনাস কখন জিরো হবে কখন জিরো হবে বলো মাইনাস কেন ওইরকম হবে কেন যখন ধরো কোন একটার সাথে আরেকটা জিনিস বিয়োগ করছো তাহলে তো জিরো হতে পারে একটা জিরো হবে তাহলে কি হবে যোগ করলে কি করে জিরো হবে এমটা যখন জিরো হবে তখনই তো ইকুয়েশন m জিরো কি করে হবে গাড়ির ভর জিরো হতে হবে গাড়ির ভর কি করে জিরো হবে আরে ভয় কি হবে তাহলে দেখো এ- বেগটা বাড়তে বাড়তে বেগটা ধরো কম আছে বেগ ধরো জিরো তাহলে এই ভ্যালুটা জিরো এবারে বেগটা বাড়ছে 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 বাড়তে যেমনি একটা সময় v স্কয়ার h বাই s আর g এর সাথে সমান হয়ে যাবে জিরো জিরো সমান হয়ে যাবে বুঝতে পারিনি দেখো বেগ যখন জিরো তখন v স্কয়ার h বাই s আর কত জিরো হ্যাঁ আর r2 r1 কত mg বাই 2 হ্যাঁ এবারে বেগটা যখন বাড়ছে এই যে বিয়োগ টার্ম যেটা হচ্ছে সেটা তো বাড়ছে এটা বাড়তে বাড়তে যখন v স্কয়ার h বাই s আর g এর সাথে সমান হয়ে যাবে তখন জিরো হয়ে হ্যাঁ যাবে তখন কি এই পুরোটা জিরো হয়ে যাবে তখন কি r1 জিরো আর r1 জিরো মানে কি চাকাটা উঠে গেছে পরে তাহলে চাকা যদি এবার r1 কোনটা এই পাশটা তাহলে চাকা উঠে গেলে কি এই পাশে গাড়িটাকে এরকম পাল্টে খাই দিবে এই তাহলে দেখবে গাড়ি কোন দিকে পাল্টে খায় এরকম টার্নিং নিচ্ছে বাঁকের দিকে পাল্টে খায় না বাঁকের উল্টা দিকে টার্নিং খায় বাকি দিকে বাঁকের দিকে টার্নিং পাল্টে খায় না গাড়ি এরকম হেলে 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 এই পাশে পাল্টি খায় না স্পিডে যখন যাচ্ছে গাড়ি ওই দিকে উল্টে যায় যে কোনো ভিডিও দেখে নেবে গাড়ি অ্যাক্সিডেন্টে মানে এইদিকে দিতে মানে গাড়ি এই দিকে ঘুরছে তার উপর দিকে পাল্টে যাবে মানে এটা চাকাটা টার্নিং তখন চাকাটা যদি এই পাশে উল্টে থাকে মাথাটা এই পাশে রাখলে কিন্তু এই পাশে উল্টে পারবে মানে আরো আর তো টার্নিংটা মানে না এইটা তো বাক এদিকে বাকছে এইটা হচ্ছে ইয়ে এই যে। তাহলে এইটা এই পাশ থেকে পাল্টে পাশে হচ্ছে এই এইখানে তো ওই বাবা এমনি কি করে হবে হাতটা তো এই পাশে আছে মানে দিলে যা বুঝতে না তো আমি উল্টে মগে উল্টে করে বলেছি মানে গাড়িটা পাল্টে আমার তো মনে হয় যে রাস্তা ধার মানে এই পাশ থেকে পাল্টে আরে হ্যাঁ ধর এইরকম ভাবে ভাবছে তাহলে এইদিকে ওই এইদিকে পাঠিয়ে কি করে খাবো দেখা যায় খুব সুন্দর তুই চুপ কর
টার্নিং কোন দিকে আসছে? আচ্ছা কোন জায়গাটা উঠে আছে? এই জায়গাটা এই জায়গাটা। তাহলে এটা কিভাবে টার্নিং নিচ্ছে? ওই পাশ থেকে আসছে টার্নিং নিয়ে, এই পাশে টার্নিং নিয়ে আসছে, এই জায়গাটা ওই জায়গাটা কোন দিকে ঘুরবে? ওই পাশ থেকে আসছে টার্নিংটা। ও গাড়িটা এই পাশে টার্নিং নিয়ে আসছে তো, হ্যাঁ চলে গেল অটোমেটিক ব্রেক গাড়িটা এই পাশ থেকে টার্নিং নিয়ে আসছে, হ্যাঁ এই পাশ থেকে। তাহলে এই জায়গাটা উঠছে, তাহলে কোন দিকে ঘুরবে? ও পাশে ঘুরবে। এটা তারপরে আমি কিন্তু ওইটাই ওইটাই বললাম, চাকাটা এই দিক থেকে উঠায় কিন্তু যেই দিকে আছে সেই দিকেই চাকা মানে উঠছে। হ্যাঁ, এদিকে turning করছে। চালিয়ে রাখো। মানে আমাদের এখানে ঢোকার সময় ওই যে টার্নিংটা আছে যেখানে ওই খেজুর গাছটা যে তাল গাছটার মধ্যে যে জিনিসটা আছে আমি আমার চাকাটা ওই দিকেই উঠবে আর আমি হচ্ছে সেই ওই ঘোড়াটার পাশে থেকে এই ছবিটা দেখো, ও পাশ থেকে টার্নিং নিয়ে আসছে, হ্যাঁ ভিডিওটা চালিয়ে রাখো তার ছবিটা দেখা যাবে হ্যাঁ সেটা দেখা যাবে ও পাশে টার্নিং নিয়ে আসছে গাড়িটা, কোন জায়গাটা উঠছে এটা? তাহলে ঘুরবে কোন দিকে? এদিকে ঘুরবে, হ্যাঁ বোঝা যাচ্ছে? এই এখানে ঘুরবে। কারণ আমরা দেখো লজিক্যালি দেখতে পাচ্ছি এখানে R1 এ 0 হওয়ার সম্ভাবনা আছে, আমরা এরকম টার্নিং দিচ্ছিলাম। তাহলে R1 যদি 0 হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এইটাই উঠবে, আর এইটা উঠলে গাড়ি কিরকম ঘুরবে? এই এই আস্তে আস্তে এই পাশে ঘুরে যাবে, পাল্টি খেয়ে যাবে। তাহলে গাড়ি পাল্টি খাওয়ার শর্ত কি? গাড়ি পাল্টি খাওয়ার শর্ত কি? এটা ছবিটা তুলে নিন তো। যারা ফিজিক্সের সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম একদম এই যে পুরো পুরো নাম হচ্ছে মারাত্মকভাবে হচ্ছে নি রিফ্লেক্ট হচ্ছে যে আমাদের তাহলে গাড়ি পাল্টে খাওয়ার শর্ত কি পাচ্ছি? এই নিচের R1 এর ইকুয়েশন থেকে বলো হ্যাঁ কখন 0 হবে? R1 হ্যাঁ আর R1 কখন 0 হবে? যখন d স্কয়ার বাই h বাই s এর মানটা g এর সাথে সমান হবে ব্যাস, তাহলে গাড়ি পাল্টি খাওয়ার শর্ত গাড়ি বাইকে শর্ত কি না? v স্কয়ার h বাই s আর যদি বেশি হলো g এর সাথে বেশি হলে নেগেটিভ হয়ে যাবে, যেটা সম্ভব না, যেটা জানি তো নেগেটিভ হ্যাঁ তার মানে v স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু gsr বাই h। তাহলে v গ্রেটার দ্যান ইকুয়াল টু এটা g এর সাথে h gsr gsr বাই h। তাহলে পাল্টি না খাওয়ার শর্ত? পার্টি পাল্টি না খাওয়ার শর্ত বা উল্টে না যাওয়ার শর্ত। উল্টে না যাওয়ার শর্ত না উল্টানোর শর্ত কি হচ্ছে? v লেস দ্যান ইকুয়াল টু হবে জানার জিএস ব্যাস gs বাই h আর v। আগে তা ছিল মিউ আর g, এটা s বাই h আর g। এইবার তোমাকে বেশ মজাদার একটা জিনিস আসছে না, এইটা বোঝা গেছে এখান পর্যন্ত? এইবার এইখানটায় কি সুন্দর মজাদার জিনিস আসছে দেখো। ধরো কোনো একটা রাস্তা তার ঘর্ষণ গুণাঙ্ক খুব কম, যদি মিউ লেস দ্যান s বাই h হয় কি হবে? আর মিউ গ্রেটার দ্যান s বাই h হলে কি হবে? যদি ঘর্ষণ গুণাঙ্ক বেশি হয় কি হবে? ঘর্ষণ গুণাঙ্ক কম হলে কি হবে? দেখা যাক। বলো বলো, ভাবো একটু কি হবে। আচ্ছা ধরলাম ঘর্ষণ গুণাঙ্ক বেশি, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক যদি বেশি হয় এটাকে আমরা বলছি মিউ এস স্লিপ, মিউ এটাকে স্লিপ বলছি, এস দিয়ে লিখছি, আর টার্ন টি দিয়ে লিখছি। কে বেশি হবে এই কন্ডিশনটায়? মিউ লেস দ্যান এস বাই এইচ, কে বেশি?
কোনটা ভিএস বেশি না ভিটি বেশি? ইউ লেস দেন দিস বাই মানে বিটি বেশি ভিটি বেশি, তাহলে ভিএস লেস দ্যান ভিটি। জাস্ট ইউ ব্যাস। তাহলে ধরলাম আমি একটা নিউমেরিক্যালি দেখাচ্ছি, ধরলাম এটা আমাদের 40 কিমি পার আওয়ার আর এটা ধরলাম 60 কিমি পার আওয়ার। তাহলে কত স্পিডে গেলে উল্টে যাবে? 60 এ গেলে উল্টে যাবে, হ্যাঁ আর কত হলে পিছলে যাবে? 40 সেকেন্ড 40 এ যাবে। তাহলে কোনটা ঘটবে অ্যাকচুয়ালি? গাড়িটা পিছলে যাবে না উল্টে যাবে? আগে পিছলে যাবে, 40 পেরিয়ে গেলে পিছলে যাচ্ছে, আচ্ছা তাকে পিছিয়ে যাবে তার মানে উল্টানোর আগে পিছলে যাবে। পিছলে উল্টা হবে আগে পিছলে গেলে গাড়ি খাদে পড়ে গেল, আবার উল্টাবে কি করে? ধরো পিছলে খাদে পড়ে গেছে, আর উল্টাবে কি করে? উল্টাবে না। তার মানে উল্টানোর আগে আরে পিছলে যাবে, ঠিক আছে? মানে ওখানে উল্টা হবে এবার বলো আগে পিছিয়ে যাবে হ্যাঁ মিউ যদি গ্রেটার দেন এস বাই এইচ হয় তাহলে কে বেশি? ভিটি বেশি হবে তার মানে ভিটি বেশি না ভিএস বেশি? না ভিএস বেশি হবে হ্যাঁ ভিএস ইউ যদি বেশি বেশি হবে। হবে ঠিক আছে, হ্যাঁ, মিউ VS বেশি, মিউ বেশি তো ভিএস বেশি, মিউ এস বাই এইচ এর চেয়ে বেশি, তাহলে ভিএস বেশি। হ্যাঁ তাহলে ধরলাম কত ওখানে নিচে নিচে যেটা বলেছি হ্যাঁ ধরলাম এটা আমাদের 40, হ্যাঁ না এটা বেশি তো, এটা ধরলাম 70 আর এটা ধরলাম 50। তাহলে আগে উঠে যাবে হ্যাঁ তাহলে 50 এর জায়গায় 51 হয়ে গেলে উল্টে যাবে, তারপরে আর পিছনে আবার প্রশ্নে উল্টে গেছে তো তখন। তার মানে উল্টে গেছে মানে গাড়ি উল্টে গেছে, আর পিছনে আবার প্রশ্ন নেই। না গাড়িতে অনেকবার উল্টানোর পরে পিছলাই সে আলাদা ব্যাপার, ও অনেক কিছু লাগে তার পিছলানোর আগে না উল্টাতে উল্টে যাবে। দেখো পিছলানোর উল্টানো ব্যাপারটা কি বলছি, দেখো গাড়িটা ধরো আমাদের এইরকম যাচ্ছে, এই গাড়ি নিচ্ছে উল্টে গেল, আর পিছলাবে? না আর ধরো এই টার্নিং নিতে গেলে এইবার পিছলে চলে গেল, পিছলে যে খালে পড়ে গেছে। ব্যাস, কোনো অসুবিধা নেই, বোঝা যাচ্ছে? রানি থেকে উঠে পায় আচ্ছা ছবি দিয়ে কিছু বলি কেন বলি তুই সেটাই কি ব্যাস, তাহলে এই হচ্ছে উল্টে যাওয়া পিছলে যাওয়ার শর্ত। এখানে আছে, আজকে আমি এখান পর্যন্ত এই থিওরিটা রাখছি। বর্ষা হলে এটা থিওরিটা কাজে লাগাতে হবে আচ্ছা এইখানে একটা জিনিস, এইখানে একটা জিনিস আমরা একটু দেখে নিই। ধরো আমরা গাড়িটা এরকম গেছিলাম, দুটো চাকার মধ্যে দূরত্ব ছিল এস এস, 2s, আর ভরকেন্দ্রের উচ্চতা ছিল h। হ্যাঁ তাহলে h বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? এই কম হওয়া ভালো h কম হলে ভিটি বেড়ে যাবে, মানে বেশি বেগ পর্যন্ত উল্টাবে না। h যদি কম হয় তাহলে ভিএস বেড়ে যাচ্ছে, ভিটি বেড়ে যাচ্ছে। ওই কারণে যখন গাড়িগুলো ওই তুই যেটা বলছিলি ওভারলোড থাকে সেন্টার অফ মাস উপর দিকে চলে যাবে ওদের উল্টানো উল্টে সম্ভাবনা যাবে। বেশি ও তাহলে একটা জিনিস দেখো, আমি ঠিক আছে কোনো ব্যাপার নেই। তাহলে দেখো আমাদের গাড়ির দেখবে রেসিং কার গুলো কি হয়, খুব নিচু নিচু এইটা কম হয়ে যাচ্ছে, ওই জন্য খুব স্পিডে যেতে পারে। যেগুলো ট্রাক ধরে একদম ফুল গতি করে আছে, ভরকেন্দ্র উপরে উঠে যাচ্ছে, দেখো ভরকেন্দ্র আগের দিন বলছিলাম না, ভরকেন্দ্র যত উপরে উঠবে উল্টে যাওয়ার সম্ভাবনা তত বেশি। দেখো ভরকেন্দ্র বেশি হয়ে গেলে ভিটি কমে যাচ্ছে, তাহলে কম স্পিডেই উল্টে যাবে। এইচ বেড়ে যাওয়া মানে কি ভিটি কমে যাচ্ছে, তার মানে কম স্পিডেই উল্টে যাবে। আচ্ছা ইএস যদি বাড়ে ভিটি বাড়বে? এস যদি বাড়ে বাড়বে? এস তো উপরে আছে, এস তো প্রপোর্শনাল টু ডাইরেক্ট এস তো উপরে আছে। হ্যাঁ এস পারলে এই তার মানে যদি গাড়ির দুটো চাকার মধ্যে দূরত্ব বাড়ে তাহলে উল্টানোর সম্ভাবনা কমবে। আর সময় মানে আর এস বাড়লে এইচ কমলে ভিটি আরো বাড়বে হ্যাঁ, যত এস বাড়বে আর এইচ কমবে তত ভিটি বাড়বে। তাহলে টোটো গুলো ভাবো, এস কম আর এইচ বেশি, ঠিক না? স্পেস কম
হাইট বেশি উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি। ওই জন্য টোটো রিক্সি ব্যাপার, ওই জন্য খুব স্পিডে যেতে পারে না। টোটো যদি 30-40 কিলোমিটার যায় ঠিক আছে, ওইটা সাটা উঠলে অবশ্যই উল্টাবে, টাইম দিতে সেকেন্ড উল্টাবে কিছু করার নেই, কারণ ওদের হাইট বেশি আর স্পেসটা কম। ওই জন্য টোটোগুলো হেলে তুলে দেওয়া। হ্যাঁ বেশি কমে যাচ্ছে, ওদের স্পিড সেইভাবে সেট করা আছে, ওর বেশি তুলে যাবে না। 40 এর উঠে নিও স্পিড। ব্যাস ঠিক আছে, এই ছবি তুমি চালাবে নাকি? আমি দেখেছি 40 এর উঠে 40 এর উঠে আমি চালাবে নাকি? তোলা আছে, ওই যে ভিডিও আছে কোনো চাপ নেই, ভিডিওটা। ছেড়ে দে। আচ্ছা এবারে বলো কি প্রবলেম ছিল, অমৃতার কি প্রবলেম ছিল? প্রবলেম ছবি এডিটিং শিখছিস? এইটাতে